শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আত্মকথনের 13তম পর্বে আপনারা আসছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরম স্রষ্টার নামে শুরু করছি। আত্মকথন একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু একঝাঁক তরুণ কিছু শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারাই এই আত্মকথনের পর্ব এবং আত্মকথনের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। করোনাকালীন সময়ে আমাদের দেশ সহ সারা বিশ্বে যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে, অনুরূপ সকল মানুষের মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে এই যে সফলতার গল্প বা উঠে আসার গল্প, এর মাধ্যমে আমরা চাচ্ছি যে সবাই ভালো থাকুক, সবার মনোবল বৃদ্ধি হোক। এই পর্যায়ে আহ আত্মকথনের যারা প্রাক্তন শিক্ষার্থী, যারা অতিথি হিসেবে আসেন এবং আত্মকথনের অ্যাডমিন প্যানেল, উপদেষ্টা পরিষদ কিংবা যারা পরিচালনা করেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ দেই এবং ধন্যবাদ জানাই। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি পুলকেশ বসাক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জার্মান ইউনিভার্সিটি, বাংলাদেশ। আর প্রাক্তন শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আত্মকথনের 13তম এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় একজন প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, former research associate at Bangladesh Institute of Labor Studies Bills, former intern at Terrorism Prevention Branch, former internship at ODC, MDS to Alam. আমাদের গেস্ট এবং আমাদের যে আজকে হোস্টের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের হোস্ট মোহাইমিনুল ইসলাম, লেকচারার, ফিজিক্স, জার্মান ইউনিভার্সিটি, বাংলাদেশ, গাজীপুর। আর কো-হোস্ট হিসেবে আছে কামরুল হাসান, আমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 4th ইয়ার 2nd সেমিস্টারের স্টুডেন্ট। শুরু করেন। আমি পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ পুলকেশ বসাক ভাইয়াকে। আমরা আজ কথা বলছি আত্মকথন অনুষ্ঠানের 13তম পর্বে। মূল আলোচনার পরে থাকবে প্রশ্নোত্তর পর্ব, যেখানে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাদের অতিথিকে, যেখানে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন, অডিয়েন্সরা সরাসরি আমাদের অতিথিকে কোশ্চেন করতে পারবেন এবং আপনারা চাইলে কমেন্ট বক্সেও কোশ্চেনগুলো লিখতে পারেন। আমরা এখন কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সদা হাস্যোজ্জ্বল, বন্ধু বৎসল এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গর্ব সহকারী অধ্যাপক জনাব সুব্রত ব্যানার্জি স্যারের সাথে। স্যার কেমন আছেন? ধন্যবাদ মোহাইমিনুল, তুমি কেমন আছো? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ধরনের পরিস্থিতির মধ্যেও আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দিয়েছেন এই কারণে। আত্মকথন অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো আমাদের অতিথিদের সফলতার গল্পগুলো অন্যদের সামনে তুলে ধরা, বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা এবং তাদের ভালো ক্যারিয়ার গড়ার পথের অনুপ্রেরণা হওয়া। তো এরই পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাইবো আপনার সফল হওয়ার বা পিছনের গল্পটা। স্যার। ধন্যবাদ মোহাইমিনুল ইসলামকে। এবং ছোট ভাই পুলক বসাক এবং প্রিয় ছোট ভাই রাজ্জাককে, যে আত্মকথনের মতো একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। তো রাজ্জাক অনেক আগে আমাকে বলেছিল, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে সময় দিতে পারি নাই। তবে শুরুতে আমি বলে রাখছি যে আসলে আজকের যে প্রোগ্রাম, এটা আসলে মানে আমি মনে করি যে আত্মকথনে আসার মতো বা সাফল্য বলার মতো সেরকম ব্যক্তিত্ব আমি নই। তারপরেও যেহেতু তারা মনে করেছে, তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করব যে আমার পেছনের পথ বা আমি এই পর্যন্ত উঠে আসার যে গল্প, সেটা যদি আমার ছাত্রছাত্রী বা কারোর ক্ষেত্রে কোনো অনুপ্রেরণা যোগায়, তাহলে সেটাই আমার জন্য বড় কিছু হবে। তো আমি শুরুতে আমার পরিচয় দিই যে আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স। সবাই অলরেডি বলেছেই মোহাইমিনুল।
আর আমার বেড়ে ওঠার আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, যে আমার জন্ম হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। এরপরে বাবার চাকরি, আমরা দুই ভাই, এবং আমার বাবা সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। তো বাবার সরকারি চাকরির সুবাদে আমি আসলে বিভিন্ন জায়গায় আমার পড়ালেখার সুযোগ হয়েছে, যেমন যশোরের নড়াইল, তারপরে শৈলকুপা, ঝিনাইদহ, মহেশপুর, যশোর, এবং সর্বশেষ আমি কলেজে পড়ালেখা করেছি যশোর বিএফ শাইন কলেজ থেকে। এরপরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে যোগদান করেছি। সরি, স্টুডেন্ট হিসাবে 2005-06 ব্যাচে এখানে ক্রিমিনোলজি বিভাগে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার বিষয়টা হচ্ছে যে আমি আসলে এখানে এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা দেখেই ফর্মটা তুলেছিলাম, কারণ আমি যখন 2005-এ ভর্তি পরীক্ষা দিই তখন আমারই এক বড় ভাই, সে বলেছিল যে এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা আসলে খুব রিনন, তো এটার জন্য হলেও ফর্ম তোলা উচিত। তো আমি আসলে ফর্ম তুলেছিলাম, এবং সেখানে যখন আসলে এখানে একটা বিষয় আছে যে যখন আমি ফর্ম তুলে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার যে রেজাল্ট হয়েছে আমি আসলে কবে রেজাল্ট হয়েছে আমি আসলে এটা জানতাম না। তো যেনকে রেজাল্ট হয়েছে তার আসলে যেনকে রেজাল্ট হয়েছে সেনকে জেনেছি, বাট ভর্তি পরীক্ষার সময় আমি এক বড় ভাইয়ের নাম্বার নিয়ে গিয়েছিলাম, তাকে আমি এই রেজাল্টের দিন ফোন দিয়েছিলাম যে ভাইয়া আমার রেজাল্টটা কি একটু আপনি জানাবেন, কারণ তখন তো অনলাইন সিস্টেম ছিল না। তো তিনি আসলে আর জানান নাই যে রেজাল্টটা কি হয়েছে। তো আমি তো ভেবে নিয়েছি যে আমি হচ্ছে এখানে হয় নাই, তো আমি অন্য বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এবং তখন বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে হয়েছিল, ওখানে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ওইটা যখন রেজাল্টটা দেয়া হয় তার 4 দিন পরে ছিল হচ্ছে ভর্তির ডেট। তো আমি আসলে 4 দিন মানে যখন যেদিনকে ভর্তির ডেট তার আগের দিন, তখন আমি ঢাকায় ছিলাম, তার আগের দিন বিকালে যে ভর্তি যে কোচিং সেন্টার গুলো থাকে সেখানে আমি একটু গিয়েছিলাম কোনো কারণে। তো যার পরে কি মনে হলো যে রেজাল্টটা ওখানে ছিল, ওখানে প্রিন্টেড কপি, একটু চোখ বুলিয়ে দেখলাম। তো দেখার পরে আমি যেটা দেখলাম যে আমি হচ্ছে মেধা তালিকায় আছি, এবং হচ্ছে 150-র মধ্যেই তখন সিরিয়ালে। তো ওইটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম, এবং ভাবলাম যে একজন বড় ভাইকে ফোন করলাম, বাট সে আমার যে হয়েছে সেটাও সে আমাকে জানালো, এবং সে সিপিএসসি এক বড় ভাই ছিল, তো নামটার না বলি। তো পরবর্তীতে আসলে যেহেতু এই সাবজেক্টটা অনেক মানে আমি পরীক্ষা দিয়েছিলাম এই সাবজেক্টটার জন্যই, এবং তখন কিন্তু আমাদের একটা বিষয় ছিল যে তারা হাইট ওয়েট, মানে আমাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে, এরকম কিন্তু আমাদের ভর্তির যোগ্যতায় লেখা ছিল। তো তখন যখনই হয়ে গিয়েছে তারপরের দিন সকালে আসলে ভর্তি, আর এদিকে আমার ভর্তির সময় সেখানে নিয়ম হচ্ছে যে বাবাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তখন, এবং টাকার একটা তো ব্যাপার থাকেই। তো আমি রাত্রে যখন আমি এটা দেখলাম বিকালে সন্ধ্যায়, তখন বাসায় ফোন করলাম। বাসা তো আমার চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, ওইখান থেকে ঢাকায় আসতেই লাগে 7-8 ঘন্টা। তো তখন বাবাকে বলার পরে ফরচুনেটলি বাবা গাড়ি একটা পেয়েছিল, পরে রাত্রে গাড়িতে রওনা দেয়, দেওয়ার পরে ভোরে ঢাকায় পৌঁছাই। আমি ভোরে মহাখালী থেকে আমরা এসে এখানে ভর্তি হই। এই কথাটা এই জন্যই বললাম যে আজকে যদি ওই বিকালে আমি সেখানে না যেতাম তাহলে হয়তো আজকে সুব্রত ব্যানার্জি হয়ে আপনাদের সামনে কথা বলতে পারতাম না, বা আসলে আমার যেই এখনো পর্যন্ত আমি যতটুকুই অর্জন করেছি সেটাও হয়তো এই ক্ষেত্রে সম্ভব ছিল না। তো এখানে যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরবর্তী সময়ে আমি ফার্স্ট ইয়ার থেকেই আমি একটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করেছি যে যেহেতু আমার এইচএসসি রেজাল্ট আমি যেটা এক্সপেক্টেড করেছিলাম সেটা সেই অনুসারে আসলে আমি ফল পাই নাই। এসএসসি রেজাল্ট ভালো ছিল, তো সেখানে তখন আমি মনে করেছিলাম যে হয়তো আমার কোথাও কোনো মানে হচ্ছে, যেমন আমি টেস্টে যখন এইচএসসি পরীক্ষা হয় তখন টেস্টেও 4.8 পেয়েছিলাম বিএফ শাইন কলেজ থেকে। তো তখন বিএফ শাইন কলেজ থেকে আসলে খুব নামকরা কলেজ, তো এত রেজাল্ট করা যারা টেস্টে নরমালি 4 পয়েন্ট বা 4.5 পায় তারা সবাই এ প্লাস পেয়েছে, বাট আমার এ প্লাস আসছিল না, আমার 4.20 চলে আসছিল সেখানে। তো আমি আসলে কিছুতেই মানতে পারছিলাম না যে কিভাবে আমার রেজাল্ট এত খারাপ হয়ে গেল। মানে আমি কিছুতেই, মানে পরীক্ষা দিলে নিজের তো একটা কনফিডেন্স থাকে, তারপরে মেনে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে 3টা বিশ্ববিদ্যালয় হয়েছিল, এবং আমি ইঞ্জিনিয়ারিং এ কোচিং করেছিলাম, কিন্তু তার ফলে আমি ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টটা খারাপ হয়ে যাওয়ার পরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দিতে পারি নাই। তো আমি এই কথাটা এজন্যই বললাম যে আমরা অনেকেই
আসলে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অনেক কম সিজিপি নিয়েও কিন্তু ভর্তি হই, কিন্তু অনেক সময় মানসিক হীনমন্যতায় কিন্তু আমরা ভুগি যে কম সিজিপি, আমরা হয়তো যারা বেশি সিজিপি আছে তাদের থেকে আমরা নিজেদেরকে কোয়ালিটি লেস মনে করি। তো তোমাদের আপনাদেরকে বলবো যে আসলে যেহেতু আমার সবাই স্টুডেন্ট, আমি মনে হয় তুমি করেই বলতে পারি এখানে নাকি, হ্যাঁ, তো বা ছোট ভাই সবাই, তো সেখানে প্রথমেই যেটা বলবো যে আসলে হীনমন্যতায় ভোগার কিছু নাই, বা নিজেকে আমি অন্য থেকে কম জানি কম পারি এরকম ভেবে নিজেকে মানে একটা যেই প্রতিযোগিতার যে দৌড় সেখান থেকে আসলে পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। সবসময় নিজের উপরে যদি কনফিডেন্স রাখা যায় তাহলে দেখা গেছে চলার পথে অনেক ভালো করা যায়। তো আমি যেহেতু এইচএসসি তে আমার রেজাল্টটা, এসএসসি তে আমার 4.56 ছিল 4 সাবজেক্ট বাদে, হয়তো সারা বাংলাদেশ থেকে 700 কি সামথিং এরকম। তো সেই তুলনায় আমার রেজাল্ট তখন মানে আমাদের যে স্কুল ছিল, আমি বললাম যে এইচএসসি রেজাল্ট যখন খারাপ হয়ে গেল 4.20 আসলো, তখন আমি ভর্তি হওয়ার পরেই আমি ফার্স্ট যেটা আমি ভেবে রেখেছি যে নিজের যোগ্যতার উপরে হচ্ছে সবসময় কনফিডেন্স রাখতে হবে এবং যেভাবেই হোক রেজাল্টটা ভালো মানে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ। হবে না। তো যেহেতু একাডেমিক একটা ফিল্ডে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই, এখানে রেজাল্টের একটা গুরুত্ব আছে এই জন্যই, কারণ এই 4 বছর আমি যেটা অর্জন করব সেটাই কিন্তু আমার চাকরি ক্ষেত্রে আমাকে সহায়তা করবে। তো আমার যেহেতু এখানে প্রাইমারি কাজ পড়ালেখা করা, আমি চেষ্টা করে দেখি না যে সেই জায়গাটায় আমি সাফল্য অর্জন করতে পারি কিনা। তো আমি এই জন্যই প্রথম থেকেই আমি সিরিয়াস ছিলাম এবং ফার্স্ট ইয়ার থেকেই আমি আসলে একদম প্রথম দিন থেকেই পড়ালেখাটা আমি স্টার্ট করেছি এবং আমি প্রথম দিনেই 2-3 দিনের মধ্যেই একটা কম্পিউটার কিনেছিলাম, যেটা আমার জীবনে খুব হেল্প করেছিল, কারণ কম্পিউটার থাকলে তখন তো আসলে ল্যাপটপের এত চলন ছিল না, পড়ালেখাগুলো অনেক ইজি হয়ে যায়। তো আমি যেটা করতাম যে দিনের পড়া দিনে করার চেষ্টা করতাম এবং কোনো কিছু আসলে যেমন অনেকে আছে শুধু পরীক্ষার আগে এসে পড়ে, কিন্তু আমার ফিলোসফি যেটা ছিল যে আমি দৈনিক 1 ঘন্টা হলেও পড়বো, ক্লাসে যেটা পড়িয়েছে সেটা বাসায় এসে পড়বো এবং যদি নাও পড়তে পারি তাহলে স্যাররা যে ম্যাটেরিয়ালস গুলা বলেছে, রেফারেন্স গুলা, সেই রেফারেন্স গুলো অ্যাটলিস্ট আমি যদি ঠিক মতো করে রাখি তাহলেও আমার মেন্টালি একটা শান্তি পাওয়া যায়। তো সেই বিষয়টা আমি করতাম এবং কখনোই আমার স্টুডেন্ট লাইফে আমি কোনো ক্লাস মিস দিই নাই। শুধু আমার মনে পড়ে যে প্রচন্ড অসুখের কারণে হয়তো মাস্টার্স এর 2-3টা ক্লাস আমার মিস হয়েছিল, বাট নিজ থেকে আসলে কখনো কোনো ক্লাস মিস দিই না, কারণ ক্লাস না করলে আসলে ঠিকমতো পরবর্তী ক্লাসে মনে হয় যে আমি আসলে অনেক কিছু মিস করে ফেলেছি। তো সেই জায়গা থেকে আমি আসলে ক্লাস মিস করতাম না। ভালো করে এই জন্যই যে তার আসলে ক্লাস সম্পর্কে একটা পারসেপশন চলে আসে। তখন কি হয় যে সে যখন সে ক্লাস টেস্ট দেয়, হয়তো সে প্রত্যেক পরীক্ষায় হাইস্ট না পেলেও এভারেজে 4টা মিলে ক্লাস টেস্ট মিলে সে হয়তো 30 এবং ক্লাসের যে 10 মার্ক আছে সব মিলে 30-এ 24-25 সে কিন্তু ইজিলি অ্যাচিভ করতে পারে, যেটা আমার ফাইনাল গ্রেডের সাথে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। তো আমি এইটার ক্ষেত্রে সবসময় রেগুলার ছিলাম এবং আমি যেটা বললাম যে অনেকে দেখা গেছে সারাদিন মানে ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষার আগে 10-15 দিন পড়ার চেষ্টা করতেছে, আমি দিনে 30 মিনিট বা 1 ঘন্টা হলেও সেই চেষ্টাটা আমি করতাম। এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি খুব বেশি পড়াশোনা করছি, এই জন্যই পরবর্তীতে যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক পড়ালেখা করেছি, তখন পরবর্তীতে যখন আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা মাস্টার্সে উঠেছি তখন কিন্তু আমার বেশি পড়ালেখা করতে হয় নাই, কারণ বিষয়গুলো ভালোভাবে বুঝে যাব। তখন কিন্তু পরবর্তী সময়ে অল্প পড়লেও কিন্তু মানে হচ্ছে অনেক কিছু যেটা টিচারদের পড়ানোর বাইরেও শুধু যেটা করতাম যে মুখস্থ বিদ্যা করলে আসলে কেউ ভালো রেজাল্ট করতে পারে না, সেক্ষেত্রে আমি যেটা করতাম যে সময় উপযোগী থাকার চেষ্টা, সোর্স থেকে নামিয়ে পড়তাম, বিভিন্ন একটা বই থেকে পড়ালে আমি 2-3টা বই থেকে পড়তাম, কারণ সবাই যদি ক্লাসে যেটা পড়িয়েছে সেটাই যদি পরীক্ষার খাতায় লেখে বা স্যাররা যে ম্যাটেরিয়াল দেয় তাহলে তো সবাই একই রকম মার্কস পাবে। তো আমি চেষ্টা করতাম সেটার পাশাপাশি এক্সট্রা যে ম্যাটেরিয়ালস আছে সেগুলা থেকে পড়ে আমি সেখানে হচ্ছে পরীক্ষার খাতায় লেখার জন্য। তো তার ফলে যেটা হয়েছে যে আমি ফার্স্ট ইয়ারেই মানে আমার কনফিডেন্ট মানে আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে মানে আমি চেষ্টা করলে আমি ভালো কিছু করতে পারবো। তো
ফার্স্ট ইয়ারে আমি ফার্স্ট হয়েছিলাম, সেকেন্ড ইয়ারেও ফার্স্ট হয়েছিলাম, মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, এবং টোটালি 4 বছরের মধ্যে আমি হয়তো আমার যে রেজাল্ট ছিল সেখানে আমি ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ছিলাম। এখানে আমার ফ্রেন্ড আরঙ্গ আছে, সে সেকেন্ড ছিল। তারপরে আমার আরেক ফ্রেন্ড আছে পলাশ, সেও যৌথভাবে সেকেন্ড ছিল। তো আমার যেটা হইতো যে আমি আরেকটা জিনিস মাথায় রেখেছি যে হয়তো যারা সেকেন্ড বা থার্ড ছিল তাদের রেজাল্ট ফ্লাকচুয়েট করতো, তারা হয়তো কোনোবার সেকেন্ড হলে অন্যবার ফিফথ সিক্স সেভেন্থ হয়ে যেত। কিন্তু আমার ক্ষেত্রে আমি মাথায় রাখতাম যে আমাকে কখনোই 1 থেকে 3-এর বেশি ফ্লাকচুয়েট করা যাবে না, তাহলে হয়তো রেজাল্টে অনেক গ্যাপ পড়বে। তো আমি হয়তো টোটাল একবার থার্ড হয়েছি। তো এর ফলে যেটা হয়েছে যে আমার সাথে আসলে মানে সেকেন্ড যারা ছিল তাদের প্রতিযোগিতা খুব একটা বেশি হতো না, কিন্তু বাকি যে পজিশন গুলো ছিল তাদের মধ্যে প্রতিযোগিতা হতো, কারণ আমি ওই যে ধারাবাহিকতা যেটা ওইটা করে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম। তো এর ফলে 4 বছর পরে সেটা তো ফার্স্ট হয়েছি, এবং হচ্ছে যখন মাস্টার্সে আসলো তখন আমার পক্ষে আরো ইজি হয়ে গেল, কারণ অনার্সটা আমি খুব ভালো করে পড়ার ফলে মাস্টার্সে আমি সত্যি বলতে তুলনামূলকভাবে অনেক কম পড়েছি এবং হলে থেকেছি। কারণ কম পড়েছি এজন্যই বলবো, কারণ হচ্ছে অনার্সে আমার যে স্কিলটা গড়ে উঠেছে সেটা আমাকে মাস্টার্সে সহায়তা করেছে যে অল্প পড়ে মানে সেই বিষয়গুলো সহজে ক্যাপচার করার জন্য। তো তখন মাস্টার্সে আমি আবার 3 সেমিস্টার ছিল, 3 সেমিস্টারেই ফার্স্ট হয়েছি, এবং অনার্স মাস্টার্স দুইটাতে আমি প্রথম হয়েছি, এবং মাস্টার্সের রেজাল্টের জন্য আমি ডিন অ্যাওয়ার্ডের যে গোল্ড মেডেল সেটাও পেয়েছি। তো এইটা গেল হচ্ছে আমার একাডেমিক কথা, যে আমি কিভাবে আসলে রেজাল্টটাকে ধরে রাখার চেষ্টা করেছি। তো যারা আসলে একাডেমিক ভালো রেজাল্ট করতে চান বা চাও, তারা সারাদিন পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার জন্য একটু টেকনিক্যালি করতে হবে, স্কিলফুল হতে হবে, যেটা বললাম যে যুগোপযোগী। যে একজন পড়ছো বলে তুমি ইন্টারনেটে ঢুকবা না সেটা না, তোমার ফেসবুক থাক, ফেসবুকে তুমি ঢুকো, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে যাও, তো এখানে যেতে যেতেও দেখবো যে 2-একটা একাডেমিক বিষয় তোমার মধ্যে চলে আসছে, বা তুমি তখন মাথায় একটা পড়ালেখার বিষয় আসছে, তোমার ইন্টারনেট চালু থাকলে তুমি কিন্তু গুগলে একটা সার্চ দিতে পারতেছো। বা তুমি যদি ইন্টারনেট না থাকে, ল্যাপটপ না থাকে, কম্পিউটার না থাকে, তোমার কিন্তু সেই অপশনগুলা আসতেছে না, তাই না? আর দ্বিতীয় যেটা হচ্ছে যে রেগুলারিটি মেইনটেইন করতে হবে, যে রেগুলার সে আসলেই ভালো করার সবসময় ভালো করে। তৃতীয়ত যেটা হচ্ছে যে ক্লাসের লেকচার গুলাতে খুব মনোযোগী হতে হবে একাডেমিক সাফল্যের ক্ষেত্রে, কারণ লেকচার ভালো করে পড়লে দেখা গেছে পরীক্ষার সময় খুব বেশি প্রিপারেশন না নিলেও হয়। কারণ আমি যেহেতু টিচার হয়েছি, আমরা কিন্তু পরীক্ষায় যে লেকচার ক্লাসে যে লেকচার দিই সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, কারণ এটা সারা পৃথিবীতেই নিয়ম যে টিচার যা পড়াবে সেটার ভিতর থেকে স্টুডেন্টদেরকে মানে হচ্ছে কোয়েশ্চেন দেওয়ার জন্য। তো সেই বিষয়গুলো যারা রেগুলার আসে, কিন্তু একজন যদি 10 দিন 20 দিন ক্লাস না করে, তার পক্ষে কিন্তু সেই বিষয়গুলো জানা সম্ভব না, এবং লেকচারে স্যার একটা ম্যাটেরিয়ালস এর কোন বিষয়কে ফোকাস করেছে সেই বিষয়গুলো কিন্তু তারা হচ্ছে জানতে পারবে না। তো সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে ইংলিশে ভালো হতে হবে, যে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে আমাদের যারা ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট আছে বা সোশ্যাল সায়েন্সের যারা ডিসিপ্লিনে আছে, তাদের জন্য হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিসটা করতে হবে। যে একটা কোয়েশ্চেন আমি ম্যাটেরিয়ালসে যেটা পড়েছি সেটাই লিখলে কিন্তু আমি পরীক্ষায় পাবো না, আমাকে পরীক্ষায় যে কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেনটা কি চাচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমরা ম্যাটেরিয়ালে আমার যে রিডিং ম্যাটেরিয়াল সেখানে আছে যে ক্রিমিনোলজির একটা থিওরি, যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরিটা বর্ণনা করো, এটা আমি পড়ে আসছি, কিন্তু পরীক্ষার খাতায় আসলে যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরিটা তুমি বাংলাদেশের প্রেক্ষিতে কিভাবে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তুমি যদি ওই বা আপনি যদি ওই সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরিটা লিখে দেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। তাহলে আপনাকে ওই থিওরির পাশাপাশি কিভাবে আপনি বাংলাদেশে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু ক্রিটিক্যাল মাইন্ড থেকে ভেবে তারপরে কিন্তু লিখতে হবে। সো এই টেকনিকগুলো আমি অবলম্বন করার চেষ্টা করেছিলাম, যে টিচার বা কোয়েশ্চেনের যে বিষয়গুলো চাচ্ছে সেই বিষয়গুলো আমি ঠিকমতো মানে হচ্ছে লিখছি কিনা, বা সেই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্যাপাবিলিটি সেটার ক্ষেত্রে আমি জোর দিয়েছি। তো এটা গেল হচ্ছে যে একাডেমিক সাফল্য। তো এরপরে আমি হচ্ছে যেটা করেছি যে আমি যখন মাস্টার্সে আমাদের একটা পার্ট ছিল ইন্টার্নশিপ, যেটা মাস্টার্স ফাইনাল সেমিস্টারের থিসিসের সাথে, তো সেখানে সবাই দেশে ইন্টার্নশিপ করার চেষ্টা করেছে, বাট আমি যখন ফাইনাল সেমিস্টার আসার আগেই আমি বিদেশে কোথায় কোথায় ইন্টার্নশিপ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে নিজে থেকে ইন্টারনেটে চেষ্টা করতাম সেই 2008-9 সালের দিকে। তো চেষ্টা করার ফলে আমি সব সেভ করে রাখতাম যে কোথায় কোথায় ক্রিমিনোলজির ইন্টার্নশিপ করা যায়। যেমন ইউনাইটেড নেশনে করা যায়, আইএলও তে করা যায়, আইএমও ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশনে করা যায়,
তারপরে এরকম অনেকগুলা ইন্টারপোলে করা যায়, ইউরোপোলে করা যায়, এরকম অনেকগুলো অঙ্গসংস্থান আছে যেখানে আসলে অ্যাপ্লাই করা যায়। তো আমি যেটা করতাম যে কোন সময় অ্যাপ্লাই করা যায়, কি কি বিষয় এখানে জরুরি, কি কি আমার সিভি বা ডকুমেন্টস লাগবে, সেই বিষয়গুলো নিজে থেকেই প্রিপেয়ার করব। তবে বলে রাখি এখানে কিন্তু আমাকে কোনো শিক্ষক হেল্প করেন না, এই জন্যই কারণ হচ্ছে তখন আমাদের ক্রিমিনোলজি কিন্তু কেবল ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচ চলছে, এবং আমাদের টিচাররা যারা আসছেন তারা কিন্তু ক্রিমিনোলজি ফার্স্ট টিচিং এ আসছেন, যদিও তারা অনেক স্কিলফুল সোসিওলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বাট যেহেতু ক্রিমিনোলজিতে এশিয়াতে তখন ছিল না, আর বাংলাদেশেই প্রথম ডিপার্টমেন্ট, স্যাররাও কিন্তু ঠিকমতো মানে আমাদেরকে গাইড করতে পারেন না। এটা আমি স্যারদের ব্যর্থতা বলবো না, এটা সঙ্গত কারণেই, কারণ ক্রিমিনোলজি যেহেতু ফিল্ড ডেভেলপ করে নাই, কিন্তু তারা সবসময় আমাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করেছেন। তো সেই প্রেক্ষিতে আমি যেটা করতাম যে নিজে নিজেই চেষ্টা করতাম যে বিভিন্ন জায়গায় আমি কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বিষয়গুলোতে, এবং হায়ার এডুকেশনের যে বিভিন্ন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি গুলাতে কোথায় কি স্কলারশিপ সব আমি আলাদা কম্পিউটারে ফোল্ডার করে রেখে দিতাম। তো যখনই আমার ইন্টার্নশিপ সেমিস্টার আসলো তার 6 মাস আগে থেকে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করি। যেমন আমি হচ্ছে ইন্টারপোলে অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে যেটা আমাদের ক্রিমিনোলজির সাথে সংযুক্ত, যে তারপরে আমি হচ্ছে আইএলওতে জেনেভা সেখানে অ্যাপ্লাই করি, ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগ এন্ড ক্রাইম, যেটা ইউএনওডিসি বলা হয়, যে ইউনাইটেড নেশনের একটা হেডকোয়ার্টার আছে 4টার মধ্যে, যে ভিয়েনাতে, সেখানে হচ্ছে ইউএনওডিসি হচ্ছে মানে অপরাধ নিয়ে যারা কাজ করে তাদের হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। তো আমি আসলে এইসব জায়গায় যে আমার হবে এরকম কনফিডেন্স ছিল না, কারণ যেহেতু মাওলানা ভাসানী থেকে পড়েছি, বা ওখানে আসলেই যা যায় কিনা সেই বিষয়গুলো, বা আমাদের অন্য ব্যাচ থেকে কেউ যায় তখনও যাওয়ার সুযোগ হয় নাই, তো আসলে অতটা কনফিডেন্ট ছিলাম না, বাট মনে হয়েছে যে আমি প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো অ্যাপ্লাই করার ফলে আমি আসলে আইএলও থেকে ডাক পেলাম, কিন্তু আইএলওতে ডাক পেলেও সেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা, কিন্তু সেখানে আমাকে ফাইনালি রোস্টারে রাখলো, যে ফাইনাল সিলেকশনে, যে আমি একদম ফাইনালি সিলেক্টেড হলাম না, একদম লাস্টের 2 জনের রোস্টারে চলে গেলাম। কিন্তু এর মধ্যে আমি মিন টাইম বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ ঢাকাতে সেখানে ইন্টার্নশিপের জন্য জয়েন করলাম, কারণ বাংলাদেশেও আমি শুধু বিদেশে অ্যাপ্লাই করেই বসেছিলাম না, বাংলাদেশেও আমি আমার কয়েকটা ফ্রেন্ড সহ তারা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে বা ন্যাশনাল, সেখানে নিজে যে সিভি দিয়ে তাদের সাথে কথা বলে আমরা 2-3 জায়গা থেকে ভালো ফিডব্যাক পাই। তো ইন দ্য মিন টাইম বিলসে ইন্টার্ন হিসেবে জয়েন করে ফেলি যখন, তখনই আমার বিদেশ থেকে কলটা আসলো, ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগ এন্ড ক্রাইম, এবং তারা বললো যে আমাকে প্রিলিমিনারি ভাবে সিলেক্ট করেছে এবং আমাকে কয়েকটা ভাইবা দিতে হবে। তো আমাকে কয়েকটা স্কাইপিতে তখন ভাইবা নিল, সেই ভাইবাতে তারা আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করলো, আমার ব্যাকগ্রাউন্ড, তারপরে আমার এই ডিসিপ্লিনটা কিভাবে ইউনাইটেড নেশন অফিস অফ ড্রাগ এন্ড ক্রাইম সেখানে ফিট হবে। এবং সেখানে বলে রাখি যে আমি ছিলাম টেরোরিজম প্রিভেনশন ব্রাঞ্চে, তো সেটা ছিল অফিস অফ দ্য চিফের আন্ডারে, এবং খুবই প্রেস্টিজিয়াস একটা ওখানকার ফিল্ড। এটা আমার সহায়তা করেছে যে আমার অনার্সের যে থিসিস মনোগ্রাফ ছিল সেটা ছিল টেরোরিজমের উপরে, আবার মাস্টার্সে আমি যে থিসিসটা শুরু করেছিলাম সেটাও টেরোরিজমের উপরে। তো এই দুইটা জিনিস আমাকে সহায়তা করেছিল যে সেটা দেখার জন্য, সেখানে সিলেক্টেড হওয়ার জন্য। তো ফাইনালি আমি কয়েকবার ভাইবা দেওয়ার পরে তারা আমাকে যখন ফাইনাল সিলেকশন দিল উইথ স্কলারশিপ, এটা 4 মাসের একটা প্রোগ্রাম ছিল, বাট আমার ভিসা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেখানে 15 দিন আমার দেরি হয়ে যাওয়ার ফলে আমি বিলস থেকে মানে একদম 1 মাস ইন্টার্নশিপ করে এরপরে আমি ইউনাইটেড নেশনে ভিয়েনাতে চলে গেলাম। তো ভিয়েনা আসলে খুবই সুন্দর একটা সিটি, এবং সারা বিশ্বে বসবাসের জন্য মেলবোর্ন এবং ভিয়েনাকে বলা হয় যে 1 নম্বর এবং 2 নম্বরে। তো সেখানে যে ইউএন এর যে হেডকোয়ার্টার, সেখানে আমি যে ইন্টার্নশিপ করলাম 4 মাস, এবং ওখানে যেও আমি একটা ভয় ছিলাম, যে কারণ ইংলিশে কথা বলতে হবে এবং একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সারা বিশ্বে রিক্রুটেড, সেখানে সারা বিশ্বের যে ডেলিগেট তারা থাকে। কিন্তু আমি প্রথমে যাওয়ার পরেও ওরা আমাকে খুব ভালোভাবে রিসিভ করলো, এবং আমি যখন কথা বলা শুরু করলাম দেখলাম যে ইংলিশ স্পিকিং এ সেরকম কোনো সমস্যা হচ্ছে না, এবং কাজের ক্ষেত্রেও যেই কাজগুলো দিচ্ছে পারছি। তখনই আমার কনফিডেন্সটা বেড়ে গিয়েছে যে আসলে মাওলানা ভাসানী থেকে পড়েও আমরা যে স্কিলগুলো শিখেছি সেটা আসলে আন্তর্জাতিক মানের, এবং সেখানে আমি ভালো কিছু করতে পারবো। এবং ওই 4 মাস আমি আসলে অনেক বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, এবং ওখানে আমার যে কাজগুলো ছিল যে ওখানে 2 দিন পর পরই ইন্টারন্যাশনাল কনফারেন্স হতো বিভিন্ন দেশে থেকে সহ, টেরোরিজম রিলেটেড যেই হচ্ছে টিটি গুলা সেগুলা পাস করার ক্ষেত্রে বা জাতিসংঘের যে অধিবেশন সেখানে আমরা ইন্টার্নশিপরা সেখানে আমরা কাজ করতাম। এছাড়া আমাদের যে
ওখানে 20 থেকে 30 জন আমাদের বস ছিল। তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবেষণার কাজ, টেরোরিজম নিয়ে বিভিন্ন সেমিনার, তারপরে হচ্ছে প্রোগ্রাম, সেই কাজগুলোতে আমাদেরকে এনগেজ করতো। তো আমার আসলে 3.5 মাস খুব ভালোভাবে ওখানে কেটে গিয়েছিল এবং অনেক সেখানে আমি এশিয়া থেকে আমি সেবার একমাত্র আমি গিয়েছিলাম টেরোরিজম প্রিভেনশন ব্রাঞ্চে। এছাড়া আমেরিকা এবং ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে প্রায় তাদের তো 6টা ব্রাঞ্চ আছে, তো বিভিন্ন ব্রাঞ্চে অনেক ইন্টার্নরা কাজ করে। তো যারা ইন্টার্নশিপ কাজ করে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিও থাকে। তো সেই এক্সপিরিয়েন্সটা আমাকে আসলে আমার পরবর্তী লাইফে খুব বড় একটা সুবিধা দিয়েছে এবং ওখানে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমার কাছে আসলে গ্লোবাল প্ল্যাটফর্মে যেহেতু নিজেকে আমি শো করতে পারছি, সো আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। তো ওই যে আমি ইন্টার্নশিপে গেলাম তখন আমার কাছে কনফিডেন্স লেভেলটা আরো অনেক হাই হয়ে গেল এবং আমার কাছে মনে হয়েছে যে না, আসলে চেষ্টা করলেই সাফল্য আসে। তো আমি আবার 4 মাস পরে ব্যাক করলাম এই জন্যই, কারণ আমার মাস্টার্সের আমার হচ্ছে যখন অনার্সের রেজাল্ট ভালো হয়েছিল তখন আমার আসলে শিক্ষকতার প্রতি একটা প্যাশন ছিল এবং আমার বিভাগীয় শিক্ষক তারাও আমার যে সুপারভাইজার মোহাম্মদ আশরাফুল আলম স্যার, তার সঙ্গে আমার যোগাযোগ হতো। স্যার আমাকে বললো যে তুমি ওইখানে 4 মাস হওয়ার পরে আমাকে ওইখানে জবের জন্য অফার করা হয়েছিল, কারণ ভালো পারফরমেন্স করলে সেখানে থেকে যাওয়ার একটা অপশন থাকে। তো যেহেতু আমার মাস্টার্সের আবার থিসিস জমা দিতে হবে এবং সামনে সার্কুলার আসতে পারে এরকম, তো আমার সুপারভাইজার স্যার বললেন যে তুমি যদি এখন ফিরে আসো, ডিপার্টমেন্টে জয়েন করো, তাহলে ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান বা হায়ার এডুকেশনের জন্য আরো বড় জায়গায় যেতে পারবা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা একটা মহান পেশা, তুমি এখানে আসলে ভালো হবে। তো আমি আসলে সত্যি বলতে স্যারই আমাকে বলে মানে বলার পরেই আমি আসলে সিদ্ধান্ত নিই যে আমি ইন্টার্নশিপ শেষ করেই চলে আসবো। তো ইন্টার্নশিপ আমি শেষ করে চলে আসি এবং এরপরে আবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজে আসার পরের দিন থেকে জয়েন করি, কারণ ওখানে আমরা ইন্টার্নশিপ যখন 1 মাস করেছিলাম ওখানেও আমাদের পারফরমেন্স এত ভালো ছিল, যেমন আমার বন্ধু আরঙ্গজেব আখন্দ, তারপরে সৈয়দ মুসা কাজী নবী, তারা 2 জন গিয়েছিল, আমরা 3 জন একসাথে গিয়েছিলাম। তো আমি তো 1 মাস পরে চলে গেছি, তো ওরাও এত ভালো কাজ করছে বা আমিও থাকাকালীন আমাদের কাজ দ্বারা তারা এত সন্তুষ্ট ছিল। যেমন ফর একটা এক্সাম্পল দিই, যে আমাদের স্টুডেন্টদের একটা সুবিধা হচ্ছে যে ওরা যখন একটা অফিসে যে আমাদেরকে পাওয়ার পয়েন্ট তৈরি করতে বলছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট করে ফেলছি। তো আমি ছোট করার জন্য বলছি না, সেম একটা এক্সপিরিয়েন্স যখন জগন্নাথ ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টকে দেওয়া হয়, তারা কিন্তু সেটা করতে পারে না, তারা নীলক্ষেতে যে সেটা তৈরি করে নিয়ে আসছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য আমাকে কেন নীলক্ষেতে যেতে হবে, এটা তো আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই আমরা ক্লাসের প্রেজেন্টেশনে শিখেছি। তারপর আমাদের যখন রিপোর্ট তৈরি করতে দেওয়া হলো, আমরা কিন্তু চেষ্টা করলাম ভালো করে রিপোর্ট তৈরি করার, কারণ আমরা অলরেডি রিসার্চ রিপোর্ট ডিপার্টমেন্টে থাকতে করেছি মনোগ্রাফের সময়। তারপরে হচ্ছে যে বিভিন্ন সময় আমরা আমাদের স্যাররা অ্যাসাইনমেন্ট দিত, হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু ওই অর্গানাইজেশনের বিলসে যে বা আমি ইউএনওডিসির ক্ষেত্রে যেও আমার এই এক্সপিরিয়েন্স গুলা খুব সহায়তা করেছে। এবং আমার মনে আছে আমাদের একজন সুপারভাইজার ছিল বিলসে, আফজাল স্যার, তো তিনি আমাকে আরঙ্গ সহ শান্তনুকে একটা ট্রান্সলেট করতে দিয়েছিলেন, মানে 3-4 পেজ বাংলা। তো আমরা ওইটা করে দেওয়ার পরে উনি এত মানে খুশি হয়েছিলেন, মানে সে হাইলি আমাদের প্রেজ করছে। আবার বিদেশে যাওয়ার পরেও যখন ইউএনওডিসিতে কাজ করলাম, এক একটা কাজ দেয়া আমাকে যখন দিত, আমি যখন ভালোভাবে সেটা দায়িত্ব পালন করতাম, তারা খুবই খুশি হতো। তো এই বিষয়গুলো আমাদেরকে আসলে কনফিডেন্স বাড়িয়েছে এবং দেশে যাওয়ার পরে দেখলাম আমার ফ্রেন্ড আরঙ্গরাও ওখানে জয়েন করেছে। তো আমিও আসলে বসে না থেকে পরে যেদিনকে বিদেশ থেকে আসছি পরের দিন থেকে ওখানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আমরা জয়েন করলাম। তো সেখানে জয়েন করার পরবর্তীতেই আমাদের থিসিসের ডিফেন্সটাও হয়ে গেল ইন দ্য মিন টাইম, এবং ডিফেন্সের ডিফেন্স হলো এবং রেজাল্ট পাবলিশ হওয়ার 2-3 দিন পরেই হয়তো আমি বা 7 দিনের মাথায় হয়তো আমি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতা সেটার ভাইবা আমি দিলাম এবং তখন সিলেক্টেড হয়ে যায়। তো আমরা আসলে আমি যেমনি সার্টিফিকেট পেয়েছি তার সেই সার্টিফিকেট পাওয়ার পরের দিনই সেটা নিয়ে আসলে ভাইবা বোর্ডে আমাকে যেতে হয়েছে। আবার ইন দ্য মিন টাইম থিসিস এবং এই আমার রেজাল্ট দেওয়ার মাঝামাঝি যে 10 মাস ছিল, ইন্টার্নশিপে তো 6 মাস ছিলাম আমি বিদেশে, এরপরে যে 10 মাস ছিল সেটা আমি বিলসেও সহযোগী গবেষক হিসাবে কাজ করতে পেরেছি। তো সেখানে থাকা অবস্থায় আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলে রাখি যে বিলস আসলে সারা বাংলাদেশের শ্রমজীবীদের নিয়ে কাজ করা একমাত্র প্রতিষ্ঠান যেটা আসলে ট্রেড ইউনিয়ন অ্যাফিলিয়েটেড। তো সেখানেও আমাদের কাজ দেখে সবাই খুব প্রশংসিত এবং সেই শুধু আমি একাই ছিলাম না, আরঙ্গজেব ছিল, তারপরে মুসা কাজী মুরি ছিল, আমরা ফার্স্টে 3 জন ছিলাম।
কিন্তু আমাদের তিনজনের কাজে ওরা এত খুশি হয়েছিল যে 4-5 মাস পর থেকেই ওরা বলতে লাগলো যে তোমাদের আর কোনো স্টুডেন্ট থাকলে আমাদেরকে প্রোভাইড করো। তখন আমরা আমাদের ফ্রেন্ড আরো যারা ছিল, যেমন আমাদের ব্যাচেরই ফ্রেন্ড মিঠু, আজম, তাদেরকে আমরা যখন নিয়ে আসলাম, তারাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাইতে লাগলো। তো তারা আসলে তখন বিলস পরিবারে আসলে এমবিস্টিও কিছু হলে তখন চাকরির অফার আসলেই বলতো যে এমবিস্টিওর ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট থেকে। এবং এখনো আমরা যদি দেখি বিলসে যারা আছে আমাদের বেশিরভাগই এমবিস্টিওর আছে, এবং যদি আমরা ইন্টার্নশিপে পাঠাই বা কোনো জবের জন্য রিকোয়েস্ট করি তারা সাথে সাথে সেটা নিয়ে ফেলে। তো আমি তো টিচিং এ চলে আসলাম, আমার ফ্রেন্ড আরঙ্গজেব আকন্দ ও আরো 3-4 বছর বিলসে ছিল, কারণ আমার সময় সার্কুলার একটা হয়েছিল বলে আমি একা এসেছিলাম। পরবর্তীতে ও 2-3 বছর আগে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছে। তো সেখানে সে খুব ভালো পারফরমেন্স করেছে রিসার্চ অফিসার হিসাবে। আর ইন দ্য মিন টাইম আমিও ওখানে রিসার্চ কনসালটেন্ট হিসাবে কাজ করা শুরু করলাম বিভিন্ন প্রজেক্টে। তো বিলস থেকে যে বিষয়টা পেয়েছি যে মানে আমরা যেমন এখন নিজেদেরকে বিলস পরিবারের সদস্য মনে করি, কারণ ওইখানে আমাদেরকে বলেই দিয়েছে যে মানে নরমালি ডেভেলপমেন্ট সেক্টরে বা তারা কিন্তু পার্মানেন্ট স্টাফ কাউকে বানায় নাই, কিন্তু আমাদের 1 বছরের মাথায় আমাদেরকে পার্মানেন্ট স্টাফ ওখানকার আজীবনের জন্য তোমরা এখানে চাকরি করতে পারবা, আরঙ্গ জানে। তো আমাদেরকে কিন্তু সেভাবে কার্ডও দিয়ে দিয়েছিল। এবং সেখানে আমরা এখনো যদি কাউকে রিকমেন্ড করি আসলে তারা খুবই খুশি হয়, কারণ হচ্ছে যে ইনভেস্টেড যারা স্টুডেন্টরা আসছে তারা আসলে অনেক সময় হীনমন্যতায় ভোগে যে এখানে আমরা কি করলাম, বা এখানে আমাদের টিচাররা হয়তো পড়ায় না ভালো, বা ঢাকা ইউনিভার্সিটি অমুক ইউনিভার্সিটি অনেক ফাস্ট হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে যারা চাকরি ফিল্ডে যাও বা যারা এখন মোহাইমিনুল আছে, বসাক আছে, ওদেরকেও আমি বলবো ওরাও হয়তো সেম ফিল করছে। যখনই চাকরির ক্ষেত্রে ওরা যত ভালো প্রতিষ্ঠানের সাথে কম্পিট করে ওরা কিন্তু পিছিয়ে নেয়। সবাই কিন্তু আমরা যোগ্যতার যখন আমাদের সুযোগ আছে আমরা কিন্তু খুব ভালো করি। তো সেই বিষয়টা শুধু আমার সিপিএসই বলবো না, সিএসসি আইসিটি সব যত ডিপার্টমেন্ট আছে তাদেরকে যখনই ফিল্ডে যাওয়ার সুযোগ হয় তারা কিন্তু কোনো অন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো দিক থেকে যে পিছিয়ে থাকে সেটা আমার কাছে মনে হয়েছে খুব রেয়ার। তো এটার জন্য আমি মনে করবো যে যেটা তোমরা এক্সিস্টিং যারা আছো তারা হয়তো বুঝতেছো না যে এখানে কি শিখতেছো। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে ক্লাস টাইমটা কিন্তু আমাদের সকাল 9টা থেকে 5টা, মানে টিচাররা যে খুব ক্লাস মিস দেয় এরকম কিন্তু না। তারপরে হচ্ছে যে ক্লাসে কিন্তু ক্লাস প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ক্রিটিক্যাল পেপার, হ্যাঁ, বিভিন্ন টপিকস বা রিসার্চে জোর দেওয়া হয়। এই বিষয়গুলো চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক সহায়তা করে। আবার টেকনোলজি ইউনিভার্সিটি হয়, এখানে স্টুডেন্টরা ইন্টারনেটেও কিন্তু খুব ভালো কাজ করতে পারে। যে তাদেরকে একটা রিপোর্ট করতে দিলে আমি দেখেছি আমাদের স্টুডেন্টকে অনেক সময় ইন্টারনেট থেকে সুন্দর মতো ঘেটে ঘেটে কপি করে নিয়ে আসে। তো সেখানে আমি মাঝে মাঝে বকা দিই, বাট আবার মনে হয় যে একটা ছেলে যে ইন্টারনেট থেকে এটা অ্যাকচুয়াল সোর্স থেকে কপি করে এনে একটা রিপোর্ট দাঁড় করায় ফেলতে পারছে, এটাও কিন্তু তার একটা স্কিলের মধ্যে পড়ে। তো এই যে মানে আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছে, অফিসে কোনো কাজ দিলে আমরা কিন্তু বলতাম না যে আমরা এটা পারি না। অনেক কিছু কিন্তু আমরা ক্রিমিনোলজি পড়ে গিয়েছি, হয়তো সবকিছুই আমাদের জব ফিল্ডের সাবজেক্ট রিলেটেড থাকবে না। আমরা না পারলেও কিন্তু আমরা কখনো বলতাম না যে আমরা পারি না, কারণ আমাদের মাথায় ছিল আমাদেরকে এটা বলছে, আমরা এখন যাব গুগলে সার্চ দিব, দিয়ে ওইটা সম্পর্কে একটা ইনফরমেশন নিব, তারপরে নিজেদের মতো করে আরো লিটারেচার রিভিউ করে সেটা থেকে একটা রিপোর্ট তৈরি করব। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় করতাম, যার ফলে যেটা বলা হয় যে আমাদের সবাইকে মডার্ন হতে হবে বা স্মার্ট হতে হবে যে আমাদের কাজে কামে এবং কথাবার্তায়, যে আমাকে কোন একটা কাজ দিল সেটা আমি ঠিক মতো ডিল করতে পারলাম কিনা, কারোর সাথে লিয়াজও করতে দিল, কোন একটা মিটিং এ অ্যাটেন্ড করতে দেয়া হলো। তো এই স্কিল গুলো আমাদের স্টুডেন্টরা অনেক ভালো থাকে এই জন্যই, কারণ হচ্ছে যে এখানকার স্টুডেন্টরা ক্লাসে প্রেজেন্টেশন দিয়ে এত অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু কোথাও গেলে তারা তো ভীত সন্তুষ্ট হয় না, বা ভাইভাতেও কিন্তু তারা ভালো করে। এর কারণেই হচ্ছে যে যখন একটা মানুষের মধ্যে একাডেমিক যে পড়াশোনাগুলো থাকবে সেখানে যদি একটু কর্মমুখী শিক্ষাগুলো দেওয়া হয় তখন সেগুলা কিন্তু তাকে অনেক সহায়তা করে। তো এটা গেল হচ্ছে যে আমার ফার্স্ট 2টা জবের কথা। এর পরবর্তীতে তো আমি ইউনিভার্সিটিতে টিচিং এ আসলামই। তো টিচিং এর গল্প মোরাললেস সবাই জানে, কিন্তু টিচিং এর ক্ষেত্রে আমার যেটা আমি প্রথম থেকেই চেষ্টা করেছি যে যত ব্যস্ততাই থাকুক ক্লাসে আমি পড়ালেখা করে যাওয়ার চেষ্টা করেছি, এবং ক্লাস মানে মিস না দিয়ে কিভাবে আসলে আমার একটা কোর্সে অব্লিগেশন থাকে যে আমি কতটা ক্লাস নিলে সেটা শেষ করতে পারবো, আমি চেষ্টা করি যত ব্যস্ততাই থাকুক বা যত ঝামেলাই থাকুক সেই ততগুলা ক্লাস নিয়ে আমি মানে যেন শেষ করতে পারি। কারণ হচ্ছে যে আমি একটা জিনিস দেখেছি যে আমি যদি একদিন ক্লাস না নিই বা মানে তাহলে কিন্তু আমি রাত্রে যে ঘুমাইতে পারি না, আমার মেন্টালি খুব প্রেশার লাগে যে কালকে আমার ক্লাসটা আমি আজকে ঠিক মতো নিতে পারি না, এই ক্লাসটা আমাকে কখন নিতে হবে,
বা কোনো ক্লাস পিছাইতে গেলেও আমার খুব মেন্টালি খারাপ লাগে যে কোনো ব্যস্ততার কারণে। বাট মানে সবসময় চেষ্টা করি যে সেই বিষয়গুলো ক্লাসে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার যে ফিলোসফি, যে ছাত্রদের ক্লাসে ভালো পারফরমেন্স করলে কিন্তু টিচারদের অন্য অনেক বিষয় আছে সেগুলা কিন্তু মাইনর হয়ে যায়। তো আমার কাছে প্রথমে মনে হয় যে শিক্ষক ক্লাসে যত ভালো ডেলিভারি দিতে পারবে সেই শিক্ষক কিন্তু ছাত্রদের কাছে জনপ্রিয়তাটা আমার কাছে একটু সস্তা মনে হয়। জনপ্রিয় ঠিক বলবো না, তাদের কাছে হয়তো রেসপেক্ট পাবে বা স্টুডেন্টরা হয়তো তাকে বেশি ফিল করবে। কি জন্য? যে তার যোগ্যতার জন্যই তাকে ফিল করবে। কিন্তু আমার যদি মেইন জায়গা যে আমি ক্লাসে যদি আমি ভালো পারফরমেন্স না করি, তাহলে আমার অন্য যে জায়গা আছে, ভালো গুণ আছে, সেটা কিন্তু আমার কাছে স্টুডেন্টরা সেটা নিবে না। তো আমি যেটা চেষ্টা করি যে আমি স্টুডেন্ট অবস্থায় যেই ক্লাসগুলা আমাকে যে ম্যাটেরিয়ালস গুলা পড়ানো হতো, আমি আসলে এখন ওই বিষয়গুলো এত বেশি দেখি না। ওর পাশাপাশি আরো কত বেশি ম্যাটেরিয়ালস কালেক্ট করে স্টুডেন্টদেরকে ডাইভার্স করে, মানে অনেক ধরনের বিষয় থেকে পড়ানো যায়, সেই বিষয়গুলা থেকে আমি আসলে ক্লাস লেকচার তৈরি করার চেষ্টা করি। আবার আমার ক্ষেত্রে যেটা সব থেকে সহায়তা প্রদান করেছে যে আমি প্রথম 2 বছরের মধ্যে আসলে আমাকে ঢোকার পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। আমি 2013 সালে জয়েন করি। আমার শিক্ষকতা বছরের অলরেডি 7 বছর হয়ে গেছে। তো জয়েন করার পরবর্তী সময়ে আসলে এমন হয়েছে যে আমি যেদিনকে জয়েন করেছি, আমি যে হল থেকে এসে জয়েন করেছি, কারণ তখনও আমি হলেই থাকি। জয়েন করছি যে হলে আমার রুমে যারা আছে পাশের রুমে তাদের ক্লাসে আমার ফার্স্ট ক্লাসটাই দিয়েছে মাস্টার্স ক্লাস, এবং আমার হচ্ছে ইমিডিয়েট যারা মাস্টার্সের ছোট ভাই তাদেরই আমার ক্লাসমেট হয়েছে। তো সেটা আমার জন্য কিন্তু একটু নার্ভাসনেসের ব্যাপার ছিল। বাট যখন আমি ক্লাসে গেছি ওরা এত ভালো ব্যবহার করছে, তো সেটা আমাকে খুব সহায়তা করছে যে পরবর্তী ক্লাসগুলো কন্ডাক্ট করতে। তো এরকম কয়েকটা ক্লাস নেওয়ার পরে আসলে আমার ভীতিটা কেটে গিয়েছে, এবং আমি প্রথম 2 বছরে আমি চেষ্টা করেছি যে যত বেশি ক্লাস নেওয়া যায়, যত ম্যাটেরিয়ালস ঘাটা যায়। এমন হয়েছে যে আমাকে প্রথমে 1 বছর পরেই সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়, যদিও আমি সেটা নিতে চাই নাই। কিন্তু দেওয়ার পরে আবার যখন একটা দায়িত্ব চলে আসলো, তখন আবার ক্যাম্পাসের একটা দায়িত্ব আসলে সেটা থেকেও কিন্তু নিজেকে পালায়ন করা যায় না। তো আমার মাথায় কিন্তু ক্যাম্পাসের আইন শৃঙ্খলাও থাকতো, আবার এদিকে ক্লাসও থাকতো। আবার আইন শৃঙ্খলার বিষয়টা থাকতো কেন, এমবিএ স্টুডেন্ট হওয়ার ফলে কোথায় কি সমস্যা হচ্ছে এই নিউজটা সবার আগে আমার আসতো। আবার যেহেতু আমি রিসেন্টলি মানে পাস করে বের হয়ে গেছি, সো যত ধরনের ঝামেলা টেমেলা হতো আমি আগে কিন্তু ট্যাকেল দিতে পারতাম। আবার স্টুডেন্টদের কাছেও দেখা গেছে একটা কিছু বললে ওরা হয়তো ভাবতো বড় ভাই বলছে, সো তারা কিন্তু সেই রেসপেক্টটা করতো। তো আমি বলবো আমাদের যারা স্টুডেন্ট বা ছোট ভাইরা ছিল তারা খুবই ভালো। তারা যখন একজন স্টুডেন্ট তাদের বড় ভাই টিচার হয়, তারা কিন্তু খুব সুন্দর মতো ওয়েলকাম করে। তো আমরা যারা টিচার হই আমাদেরও মাথায় রাখতে হবে যে আমি প্রথম দিনই টিচার হয়ে আমি যেন তাদের সাথে টিচার ভাব না দেখাই, বা তাদেরকে যেন আমি না বুঝতে দিই যে আমি একটা বড় পজিশনে চলে আসছি, কারণ এটা আসলে বড় পজিশন সেরকম না। মানে আমরা যেই পজিশনেই চাই সেটাকে যদি আমি নিজে বড় ভাবি, তাহলে কিন্তু আমি জীবনে কখনোই মানুষের কাছে যেতে পারবো না, স্বাভাবিকভাবে হচ্ছে আচরণ করতে পারবো না। তো পরবর্তীতে আমার মাথায় যেটা ছিল যে আমি জয়েন করার 2 বছরের মধ্যে হায়ার এডুকেশন যেতে হবে। তো আমি সারাদিন ক্লাস নিতাম, এবং আমার 4টা থেকে 5টা কোর্স, একটা নতুন লেকচারার জয়েন করে 4-5টা কোর্স নিয়ে আসলে খুবই কষ্টে, মানে নিঃশ্বাস ফেলতে পারতাম না। আবার প্রক্টোরিয়াল ঝামেলা, আজকে এই মারামারি সেই মারামারি। যারা জয়েন করে তাদের সবাই শিক্ষক টিচাররা, তো সেখানে আমাকে একটা দায়িত্ব দিলে ডিপার্টমেন্টের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো কিন্তু আমাকে পালন করতে হতো। কারণ হচ্ছে যে তখন আমরা যে 10 জন টিচার ছিলাম, আমি একমাত্র অবিবাহিত টিচার ছিলাম। আর আমি যেহেতু সন্তোষে থাকতাম, ওই ভাইয়ারা বা টিচাররা সবাই আমাকে কিছু হলে সুব্রত তুমি এটা করো। আর আমি স্টুডেন্ট লাইফ থেকে খেলাধুলা বা এই বিষয়গুলোতে ছিলাম, ক্রিকেট আয়োজন করতে হলেও আমার ঘরে আসতো, ফুটবল আয়োজন করতে হলেও আমাকে সেই দায়িত্ব নিতে হতো। তারপরে কালচারাল প্রোগ্রাম করতে হলেও সেখানে তখন দায়িত্ব নিতে হতো। তো সেটার ফলে যেটা হয়েছে যে স্টুডেন্টদের সাথে আমার বোঝাপড়া ভালোটা হয়েছে, এবং ওই যে যেটা বললাম যে দায়িত্ব যখন আসতো তখন আমি সেটা সম্পূর্ণভাবে না করলে আমার ভালো লাগতো। তো ওই সব কিছু আয়োজন করে এবং বিভাগের সেমিনার, ওয়ার্কশপ, এরকম অনেক বিষয় থাকতো যেগুলোকে আসলে সব থেকে জুনিয়র হিসাবে আমাকে সেটা নিতে হতো। এবং আমি প্রায় 4 থেকে 5 বছর বিভাগের কনিষ্ঠতম শিক্ষক ছিলাম, কারণ এর মধ্যে আর কোনো নিয়োগ হয় নাই। সো আমাকে যারা মানে শিক্ষকরা যে আমাকে বলতে, এটাও তো আমার জন্য একটা বড় পাওয়া যায়, তারা আমার উপর ডিপেন্ড করেছে। আবার বিশ্ববিদ্যালয়ে এই সময়ের মধ্যে অনেক মারামারি গ্যাঞ্জাম হয়েছে, যেটাকে প্রক্টর অফিসে আমার এমন হয়েছে সারা রাত আমাকে প্রক্টর অফিসের সেই বিষয়গুলো নিয়ে বিচার করতে মানে থাকতে হচ্ছে, কারণ ইনফরমেশন গুলো আমার কাছে বেশি আসতেছে। তো সেগুলো আমি করতাম। এর মধ্যে আমি যেটা করতাম যে আমি ক্লাস যত রাতেই হোক ক্লাসের প্রিপারেশন, আবার যেদিনকে খুব ঘুম পেয়ে যেত ভোর 4টায় উঠেছি, 4:30টায় উঠেছি, 5টায় উঠেছি, উঠে ক্লাসের প্রিপারেশন নিয়ে, এবং সব থেকে জুনিয়র হওয়ার ফলে রুটিনে আমার ক্লাসটা হয়তো
মানে আমার কোনো চয়েস থাকতো না, যে একটা ক্লাস হয়তো সকাল 8টায় পড়ছে, একটা ক্লাস বিকাল 5টায়, একটা দুপুর 2টায়, তো ওই 8টার ক্লাসে এসে আমাকে আবার অ্যাটেন্ড করতে হতো। তো আমি জয়েন করে আমার মাস্টার্স এর ক্লাস টানা আমাকে 8টার সময় নিতে হয়েছে। তো সেই সকালে উঠে আমি আবার পড়ে ক্লাসে এসে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতাম, কারণ আমার মাথায় ছিল যে আমি যখন স্টুডেন্ট থাকি তখন কিন্তু আমাকে সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয় না, অত বেশি পড়ে করতে হয় না। কিন্তু আমি যখন টিচার থাকবো, ক্লাসের 50টা স্টুডেন্ট কিন্তু আমাকে ফলো করতেছে, তাদের চোখ, এবং তারা যে কোনো সময় এই সাবজেক্ট রিলেটেড আমাকে কোয়েশ্চেন করতে পারে। তার মানে আমাকে ওই কোশ্চেন, ওই সাবজেক্ট রিলেটেড যত পড়ালেখা আছে সেটাকে আমাকে খুব ভালোভাবে করতে হবে। তো আমি সেই জিনিসটার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ক্লাসে আসার চেষ্টা করতাম। তার মধ্যেও হয়তো যারা আমরা যেহেতু নতুন জয়েন করেছি, নতুন অবস্থায় আমাদের ভুল ত্রুটি থাকে, হয়তো সর্বোচ্চ আমরা দিতে পারি নাই, তবে আমি চেষ্টা করেছি। তো সেই পরবর্তী সময়ে এর মধ্যে আবার যেহেতু আমাকে 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে থাকতেই হবে, সেখানে হায়ার এডুকেশনের সুযোগ নাই, আমাদের চাকরির যে নীতিমালা সেটা অনুসারে। তো সেই 2 বছরের মধ্যে আমি আবার প্রথম সেমিস্টার থেকে আমি আবার হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিতাম। তো আমার যত রাত্রি হোক আমি কি করতাম, যে হয়তো আমি একটু ফ্রি টাইম পেয়েছি ইন্টারনেটে, আমি আইএলস এর ইয়েগুলা ছেড়ে রেখেছি, লিসেনিং স্পিকিংটা শুনতেছি, রাত্রে ঘুমাচ্ছি, স্পিকিং শুনতে শুনতে ঘুমাচ্ছি। আবার ঢাকায় যে হচ্ছে বই টই সব কিনে নিয়ে এসেছি, সময় পেলে আমি সেগুলা পড়ার চেষ্টা করতাম। তারপরে হচ্ছে ওই সময়ের মধ্যে আবার বিভিন্ন সেশনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ওই যে বললাম স্টুডেন্ট লাইফে জমিয়ে রেখেছিলাম হায়ার এডুকেশনের জন্য, তো সেইগুলো আরো আপডেট করা শুরু করলাম, যে কোথায় অ্যাপ্লাই করা যায়, ক্রিমিনোলজি কোথায় আছে। এবং এশিয়াতে আনফরচুনেটলি আমাদের ক্রিমিনোলজি সেরকম সুযোগ নাই, সো আমাকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এদিকে আমার দেখতে হবে। তো আমি সেগুলা সব ইনফরমেশন কালেক্ট করে রাখতাম, কোথায় ভর্তির ডেট কোথায় আছে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, স্কলারশিপ কোথায় আছে, কারণ আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে আমাদের কিন্তু নিজের খরচে কিন্তু বাইরে যাওয়া সম্ভব না। তো সেই বিষয়গুলো দেখতাম, এবং আমি যেটা করেছি যে 1 বছর পরবর্তী সময়ে ঢাকায় প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে চলে যেতাম, শুক্রবারে সারাদিন আইএলস এর একটা প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে যে সেন্ট জোনসে, আমি সেখানে ভর্তি হয়ে সারা দিনের ওই যে ক্লাসটা আছে প্রফেশনাল, সকাল 6টা থেকে রাত বিকাল 5টা পর্যন্ত ওই ক্লাসটা করতাম টানা। ওখানে দুপুরে খাওয়া দাওয়া ছিল, ক্লাস করে আবার বিকালে 5টায় হচ্ছে বা 6টার গাড়ি ধরে আবার টাঙ্গাইলে ব্যাক করে পরের দিন সকাল 8টার ক্লাস নিয়েছি, এরকমও হয়েছে। তো আমি কেন আসলে ঢাকায় যে ভর্তি হয়েছি, কারণ আমার এত বেশি প্রেশার ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি 1-2 মাস ওখানে ক্লাস না করি তাহলে হয়তো আমার মানে হায়ার এডুকেশনের যে চাপ সেটা হয়তো অনুভব করতে পারবো না, কারণ আমরা তো আসলে পরীক্ষা না হলে পড়ার বিষয়গুলো অতটা ফোকাস করি না। তো ওইখানে আমি 2 মাস কোচিং করার ফলে আমার যেটা সুবিধা হয়েছে যে আমি সারা সপ্তাহে যদি আমি প্রিপারেশন নেওয়ার সময়ও না পেতাম, ওই একদিনে আমার কিন্তু সব প্রিপারেশনটা হয়ে যেত। এবং আমি 2 মাস প্রিপারেশন নিয়ে আমি আইএলটিএস এ পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে আমি সব বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করা যায় সেরকম একটা স্কোর জোগাড় করেছিলাম, এবং ওই সেশন থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করি। তো আমার অলরেডি তখন 1 বছর শেষ হয়ে গিয়েছে, আমি অ্যাপ্লাই করবো যাতে আমি 2 বছর এর মধ্যে যেতে পারি। তো এখানের একটা ব্যারিয়ার ফেস করেছি যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আসলে বিভাগে আমি সেভাবে, আমার শিক্ষকরা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন, বাট যেহেতু বিভাগে কোনো শিক্ষক তখন হায়ার এডুকেশন ছিলেন না, একমাত্র আমাদের ছিলেন। তো স্যারকে খুব ভয়, সেকেন্ড ইয়ার ছিলাম, আজিজ স্যার, মানে স্যার খুবই ভালো, কিন্তু স্যারকে দেখলে আমরা আসলে বাঘের মতো ভয় পেতাম। তো স্যারের কাছে সেভাবে নক করতেও সুযোগ পাই নাই, কারণ আমি তো টিচার হলেও আমার কাছে পরিচয় যে আমি তার ছাত্র। তো আমি নিজের মতোই প্রিপারেশন নিয়েছিলাম, নেওয়ার পরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই, কারোর কাছ থেকে পরামর্শ ওইভাবে নিতে পারি নাই। আমার পরামর্শ নেওয়ার উৎস ছিল গুগল পড়া, আর হচ্ছে বিভিন্ন সাইট, ওয়েবসাইট বা হায়ার এডুকেশনের যে গ্রুপগুলো আছে সেগুলোতে দেখা। তো সেটার পরবর্তীতে আমি 1 বছরের মাথায় যখন আইএলটিএস এর স্কোর পেলাম, অ্যাপ্লাই করলাম প্রথমে অস্ট্রেলিয়ার দিকে। তো কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, মাস্টার্সে করব নাকি পিএইচডি করব, এই সব ইনফরমেশন গুলো আমাকে আসলে গুগল করে তারপরে আমাকে বের করতে হয়েছে। তো অস্ট্রেলিয়াতে যখন অ্যাপ্লাই করলাম, সেখানে আমি সুপারভাইজার ম্যানেজ হলো এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করলাম। তো সুপারভাইজার ম্যানেজ হলো, ফাইনালি আমি স্কলারশিপের জন্য কনসিডার হলাম না। তো না হওয়ার ফলে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বাট কানাডায় যে অ্যাপ্লাই করা যায় এই বিষয়টা আমি এত ভালো জানতাম না। তখন আমি দেখলাম যে কানাডাতে আইএলটিএস এর স্কোর সহ অ্যাপ্লাই করা যায়, এবং সেই স্কোরের কানাডায় সেশনটা থাকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, মানে যেটাকে বলে ফল সেশন। এই ফল সেশনে অ্যাপ্লিকেশনটা সবথেকে বেশি গ্রহণযোগ্য হয় হায়ার, মানে যারা ফরেন স্টুডেন্ট থাকে তাদের জন্য। তো
আমি ডিসেম্বরে এসে আবিষ্কার করলাম যে আসলে কানাডাতে অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে ডিসেম্বরের শেষ থাকে। তো ওই যে ডিসেম্বরের 20 থেকে 30 তারিখের মধ্যে আমি ডকুমেন্ট এর মধ্যে বলে রাখি যে আমি 1 বছরের জয়েন করার পর থেকে হায়ার এডুকেশনের জন্য যত ডকুমেন্ট লাগে সেগুলো আমি নিজে নিজেই মানে কমপ্লিট করেছি। কিভাবে সিভি লিখতে হয়, কিভাবে হচ্ছে এসওপি লিখতে হয়, তারপরে কিভাবে রিসার্চ প্রপোজাল লিখতে হয়, সেটা তো আগেই একটু নলেজ ছিল। বাট হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখে এরকম সব ইউনিভার্সিটি ওয়েবসাইটে ওদের ডিরেকশন দেখে এবং গুগলে কিছু স্যাম্পল দেখে আমি কিন্তু নিজে নিজে তৈরি করি। করার পরে আমি ওই যে বললাম 10 দিন ছিল কানাডায়, তখন আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি অনেকটা রিস্ক নিয়েই, যে আমার এবং ওখানে বলা আছে যে যারা লাস্টের দিকে অ্যাপ্লাই করবে তাদের ডিসকারেজ করা হয়, কারণ আর্লি অ্যাপ্লিকেশন আর হাইলি ইনকারেজ, কারণ লাস্টের দিকে এত বেশি অ্যাপ্লিকেশন করে যায় ওটা দেখতে পারে না। তো আমি আমার সিভি তৈরি করলাম সুন্দর মতো, হায়ার এডুকেশনের জন্য যে বিষয়গুলা খেয়াল রাখা দরকার সেটা লেখার চেষ্টা করলাম। তারপরে হচ্ছে যে আমার একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলা, এবং ইন দ্য মিন টাইম 2 বছরের মধ্যে আমি অনেকগুলা ইন্টারন্যাশনাল পাবলিকেশন এবং ন্যাশনাল পাবলিকেশনও কিন্তু করেছিলাম, যে কোনো দিক থেকেই যেন যোগ্যতার কমতি না পড়ে। তো সেটা করার পরে আমি যখন কানাডাতে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, না টোটাল 6টাতে অ্যাপ্লাই করেছিলাম। তো কানাডাতে আমি তখন আজিজ স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার আমাকে বললো যে তুমি কানাডাতে গেলে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করো, কারণ কানাডার একবার পিএইচডি করাটা সোটা। যারা আছেন তাদেরকে আমি বলবো যে বাংলাদেশ থেকে একটা মাস্টার্স করলেও কানাডাতে যদি কেউ পিএইচডি করতে চান আগে অবশ্যই আপনাকে মাস্টার্সটা করলে ভালো হয়, কারণ ওদের যে এডুকেশনাল স্ট্রাকচার সেখানে সরাসরি পিএইচডিতে গেলে অনেকে ঝরে পড়তে পারে। কারণ অস্ট্রেলিয়া, জাপান বা অন্যান্য জায়গায় যেমন অ্যাপ্লাই করলে ওদের পিএইচডি করলে 3 বছর পরে শেষ বা দিয়ে দিবে, অবশ্যই তারাও কোয়ালিটিফুল ডিগ্রি দেয়, কিন্তু কানাডায় কিন্তু আপনি 1000 কোয়ালিটি মেনটেন করলেও আপনাকে 3 বছরের মাথায় ডিগ্রি দিবে এর কোনো শিওর নেই। 7 বছর, 8 বছর, 12 বছরও লেগে যায় পিএইচডি করতে। তো সেই জন্য স্যার আমাকে খুব ভালো অ্যাডভাইস দিয়েছিল, আমি মাস্টার্সে অ্যাপ্লাই করলাম। এবং মাস্টার্সে অ্যাপ্লাই করার আরেকটা কারণ হচ্ছে যে মাস্টার্সে কিন্তু প্রচুর কোর্স ওয়ার্ক করা, যেই কোর্স ওয়ার্ক গুলো আমাকে আমার টিচিং এ অনেক সহায়তা করবে। প্লাস আমি যে কিন্তু বাংলাদেশে ক্রিমিনোলজি পড়েছি এবং আমার টিচাররা যারা পড়িয়েছেন তাদের কিন্তু ক্রিমিনোলজি বিষয়ে কারোর ডিগ্রি ছিলেন না, যেটা আমি বাস্তবতা বলছি। তো গ্লোবালি ক্রিমিনোলজির কি অবস্থা এটা কিন্তু আমি যদি কানাডায় মাস্টার্সে না যেতাম তাহলে কিন্তু আমি সেটা জানতে পারতাম না। তো আমি যখন অ্যাপ্লাই করলাম তার ফেব্রুয়ারি থেকে রেজাল্ট বাড়ানো শুরু করলো, তখন 6টার মধ্যে আমার 4টা ইউনিভার্সিটিতে উইথ ফুল ফান্ডিং হয়ে গেল। প্রথমে আসলো ইউনিভার্সিটি অফ অন্টারিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা খুবই নামকরা ইউনিভার্সিটি। তারপরে ইউনিভার্সিটি অফ উইন্ডসোর, ইউনিভার্সিটি অফ গুয়েলফ। এই 3টাতে যখন আসলো আমি ইউনিভার্সিটি অফ অন্টারিও ইনস্টিটিউট অফ টেকনোলজি আজিজ স্যারের পরামর্শে সেখানে আমি কিন্তু ভিসার জন্য কাগজপত্র রেডি করে ফেললাম এবং সেখানেই আমি ফার্স্ট যাবো বলে মনস্থির করলাম। তো যখন আমি ভিসার অ্যাপ্লাই করলাম তখন মার্চের শেষের দিকে আমাকে ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে সেখান থেকে আমাকে অ্যাডমিশন অফার পাঠালো স্কলারশিপ সহ, এবং তাদের স্কলারশিপটা আগের যে স্কলারশিপ গুলো ছিল তাদের থেকে ভালো। আর ইউনিভার্সিটি অফ অটোয়া হচ্ছে যে কানাডার যে ক্যাপিটাল, রাজধানী অটোয়ার, এবং সেটা খুবই নামকরা ইউনিভার্সিটি এবং তাদের যে ক্রিমিনোলজি সেটা সারা বিশ্বে খুবই রেপুটেড, কারণ তারা ক্রিটিক্যাল স্কুল এবং পোস্ট মডার্ন স্কুলের জন্য ক্রিমিনোলজির চর্চা করে। তো টরন্টোর পরেই কিন্তু অটোয়ার ক্রিমিনোলজিটা সারা কানাডাতে রেপুটেড। তো আমি সেই বিষয়গুলো জানার পরে অটোয়াতে আমি আবার ওই ভিসার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আবার অটোয়াতে অ্যাপ্লাই করলাম। ভিসার ডকুমেন্ট সব নিজে নিজে অ্যাপ্লাই মানে তৈরি করেছি, এক্ষেত্রে আমার শ্রদ্ধেয় আজিজ স্যার সহায়তা করেছে। তো সেই অ্যাপ্লাই করার যখন আমার হয়ে গেল তখন আমি কিন্তু জাস্ট 2 বছরে আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ হয়ে গেল। আমি তখন কিন্তু আমি কানাডায় হচ্ছে ফ্লাই করলাম এবং সেখানে মাস্টার্স 2 বছরের প্রোগ্রাম সেটা শেষ করলাম। তো ওইখানে আমার যাওয়ার পরে যেটা মনে হয়েছে যে আমি কিন্তু ওখানে যে একটু কনফিডেন্সে ধাক্কা খেয়েছি। কি জন্য ধাক্কা খেয়েছি? যারা নর্থ আমেরিকায় ডিগ্রি করতে যাবে অ্যাটলিস্ট তারা না মানে না গেলে আসলে ওখানে বোঝা যাবে না, কারণ নর্থ আমেরিকার যারা পড়ালেখা এটা সারা বিশ্বের মধ্যে সব থেকে হার্ড। তো আমি আসলে বাংলাদেশে যেভাবে পড়েছি ওখানে যে দেখি যে স্ট্রাকচার টোটালি ভিন্ন, ক্লাস, লেকচার, পরীক্ষার সিস্টেম, এবং ওরা কিন্তু 3 মাসের সেমিস্টার শেষ করে। আমরা যেমন পরীক্ষা দিই ওখানে কিন্তু পরীক্ষার সিস্টেম নাই। ওখানে হচ্ছে যে ক্লাসে দেখা গেছে যে 4-5 ক্লাস পরে আমাকে একটা ক্রিটিক্যাল পেপার দিতে হবে 2 পেজ বা 3 পেজ, কোনো কিছু কপি করা যাবে না। আমি যে বিষয়ে পড়েছি সেই বিষয়ের উপর থেকে ইনোভেটিভ কিছু তৈরি করে বা মানে নতুন কোনো আইডিয়া জেনারেট করে প্রফেসর বলে দিবে সেভাবে আমাকে তৈরি করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। তো আমি তো আসলে এই ধরনের পরীক্ষা সিস্টেমের সাথে বাংলাদেশে থাকতে জড়িত ছিলাম না। তারপরে দেখা গেছে যে পুরো সেমিস্টার জুড়েই আমাকে 8-10টা পেপার লিখতে হচ্ছে, তারপরে হচ্ছে ওয়ার্কশপ করতে হচ্ছে, সেমিনার করতে হচ্ছে, সেগুলোও মার্কিং এর অন্তর্গত, এবং লাস্টে ফাইনাল পরীক্ষায় হয়তো 20-30 মার্কের একটা ফাইনাল পেপার লিখতে হচ্ছে, যেটা হয়তো
15-20 পেজের, এবং সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেয়া থাকে যে মার্কিং এ, যে আমরা যেমন বলি যে 20 মার্কের একটা অ্যাসাইনমেন্ট 20 মার্ক, কিন্তু কোথায় 20 মার্কের মধ্যে কোনটায় কি ফোকাস করতে হবে এটা কিন্তু আমরা দিই না। ওইখানে হয়তো দেয়া থাকবে যে আমার বিষয়টা উপস্থাপনের জন্য 3 মার্ক থাকবে, আর্গুমেন্টের জন্য 6 মার্ক থাকবে, তারপরে হচ্ছে যে এক্সাম্পলের জন্য 3 মার্ক থাকবে, কম্পারিজনের জন্য 10 মার্ক থাকবে। এরকম 8-10টা বা 15টা ক্রাইটেরিয়া মিলে আমাকে 20-30 মিনিট মানে হচ্ছে পেজের একটা পেপার লিখতে হয়, এবং কোথাও প্লেগারিজম করা যাবে না, কপি করা যাবে না, কারণ তারা সফটওয়্যার দিয়ে সেটা চেক করে। তো এবং আমাকে তারা যে আর্টিকেল, দেখা গেছে আমাকে 20 পেজের বা 15 পেজের একটা আর্টিকেল লিখতে হবে, আমাকে 200টা মানে ক্রিটিক্যাল পেপার লিখতে হবে, আমাকে 200টা আর্টিকেল পড়তে হবে, সেই পড়ে 200টা আর্টিকেলের রেফারেন্স আবার ওখানে থাকতে হবে। তার মানে কি আমাকে একটা 20 মার্কের জন্য কিন্তু আমাকে রাতের পর রাত করতে হচ্ছে। তো ওই লাইফটা আমার জন্য খুব টাফ ছিল, কারণ হচ্ছে যে বাংলাদেশের যা এডুকেশন সিস্টেম আর ওখানকার সম্পূর্ণ ভিন্ন। তো আমার কাছে ওখানে যে মনে হয়েছে যে আমি অনার্স মাস্টার্সে ফার্স্ট হয়েও আমাকে স্ট্রাগল করতে হচ্ছে ফার্স্টের দিক। কারণ কি, যে আমরা যেহেতু সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাদের ওইখানে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিং এবং সবকিছুই ওখানে কনস্ট্রাকটিভ। কোনো কিছু মুখস্থ করে আমি সারা সেমিস্টারে সব মুখস্থ করলাম, আমার পরীক্ষায় যে আমি একটাও পারবো না যদি না আমি কনস্ট্রাকটিভ কিছু তৈরি করতে না পারি। তো ফার্স্ট সেমিস্টারে, এবং আমার জন্য যেটা টাফ ছিল যে আমি ফার্স্ট সেমিস্টারে যখন ওখানে যাই আমার ভিসা লেট হয়ে গেছিল, এবং আমি হচ্ছে 15 দিন পরে যে কানাডায় পৌঁছাই সেপ্টেম্বর সেশনে। তো পৌঁছানোর পরে আমি দেখি যে একটা আমার সব কোর্স শুরু হয়ে গেছে, এবং একটা কোর্স, এবং আমি সবচেয়ে বোকামি করছি, আমি না বুঝে আসলে প্রথম সেমিস্টারে 4টা কোর্স নিয়ে ফেলছি। আমি ভাবছি বাংলাদেশে তো 5টা-6টা কোর্স নিই, তাহলে বিদেশে নিয়ে 4টা নিলে তো আমার সমস্যা হবে না, তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো ওখানে যে জানলাম যে ওখানে সর্বোচ্চ 1টা থেকে 2টার বেশি কোর্স কেউ নেয় না, কারণ শেষ করা যায় না বা খুব কঠিন হয়। তো আমি 4টা নিয়ে কোর্স অলরেডি নিয়ে ফেলছি, তাহলে এটা তো আর পিছাইতেও পারতেছি না, একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আবার বিদেশের লাইফে যে এই টাঙ্গাইল থেকে একজন যে সেখানে বাসা খোঁজা, হ্যাঁ, মানে আমি তখন যেহেতু আমার ভিসা লেট হয়েছিল, আমি অ্যাকোমোডেশন ও হোস্টেলে যে অ্যাকোমোডেশন ওটা আমার ক্যান্সেল হয়ে গেছে। ওখানে যে আমি একটা airbnb.com এর সাহায্যে একটা ফ্ল্যাট বাসাইছিলাম, এর পরবর্তীতে আমার বাসা খুঁজে মানে হচ্ছে আমাকে পেতে হয়েছে। তার মানে আমাকে ক্লাসও করতে হচ্ছে, বাসাও খুঁজতে হচ্ছে একটা অপরিচিত জায়গায়। তো সেটা খুঁজে আমি যখন ক্লাস শুরু করলাম, অলরেডি আমার মানে যাওয়ার পরেই 15 দিন শেষ। তো 15 দিন শেষ হয়ে যখন ক্লাসে গেলাম, সেই টিচার বলতেছে, তখন আমার একটা কোর্স ছিল ক্রিটিক্যাল থিওরিজ অফ ক্রিমিনোলজি, যেটা বাংলাদেশে আমি করিই নাই, বা ওখানকার যে ক্রিমিনোলজি সেখানে এখানকার থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ তারা বর্তমানে যে ক্রিমিনোলজির যে উত্থান সেই বিষয়গুলো পড়াচ্ছে। আর আমি এখানে পড়েছি আজ থেকে ক্লাসিক্যাল পিরিয়ড বা অনেক আগের যে ক্রিমিনোলজির যে বিষয়গুলো সেই বিষয়গুলো পড়েছি। কিন্তু কানাডায় সিস্টেম হচ্ছে তারা নতুন নতুন যে বিষয় তাদের আর্টিকেল গুলো নিয়ে তারা মাস্টার্স লেভেলে পড়ায়, এবং তাদের পড়ালেখার সিস্টেম হচ্ছে টোটাল রিসেন্ট আর্টিকেল, রিসেন্ট বুক চ্যাপ্টার সেগুলোর উপরে। তো আমি যখন ওই ক্রিটিক্যাল ক্রিমিনোলজির কোর্স করতে গেছি প্রথম দিন, তখনই টিচার বলতেছে যে পরের সপ্তাহে হচ্ছে মিড টার্ম ফাইনাল পরীক্ষা, মানে ওইটা 2টা ফাইনাল হয়, একটা মানে সেটা হচ্ছে 40 মার্কের, 100-র মধ্যে 40 মার্কের। তো আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। তো এবং সেখানে আমি যখন পরীক্ষা দিলাম, পরীক্ষার সিস্টেমটাও জানি না, সেটা কুইজ টেস্ট ছিল, ভেতরে অনেক ধরনের কুইজ, তারপরে হচ্ছে যে শর্ট অ্যান্সার, হ্যাঁ, এরকম ছিল, এবং ওরা কিন্তু সব খাতা সবাইকে দিয়ে দেয়। যখনই দিয়ে দিল, 1 সপ্তাহ পরে যখন মানে যেই 1 সপ্তাহের মাথায় 2টা ক্লাস করে আমি আগের 5-6টা ক্লাস মিস করেছি, তো যখন পরীক্ষা দিলাম আমি 40-এ পেলাম অনলি 23, যেটা আমার জন্য ফেল মার্কস। কারণ কানাডাতে আমাকে পাস করতে হলে 65% আপ মার্কস থাকতে হবে, বাংলাদেশে যেটা 33-এ পাস বা 40-এ পাস, কিন্তু কানাডায় মাস্টার্স প্রোগ্রাম গুলাতে প্রতিটা কোর্সে 100-র মধ্যে কমপক্ষে 65 পেতে হবে। তো ওই কোর্সটার পরীক্ষা ফার্স্টে, এবং অন্যান্য যে কোর্সের ক্রিটিক্যাল পেপার দেওয়া শুরু করলো, আমি মানে সিগনিফিক্যান্টলি ফল ডাউন করতে লাগলাম, কারণ আমি তো এই সিস্টেমটা জানি না। তখন হঠাৎ আমার মেধা যতই থাকুক আমার ওটা কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, আর আমি অলরেডি 15 দিন মিস করে ফেলছি। তো সেখানে আরেকটা কোর্সে 10-এর মধ্যে পেলাম 6, তার মানে আমি ওটা পাস মার্ক পাই নাই, 65 পেতে হবে। তো এরকম 2-3টা কোর্সে যখন ফল হয়ে গেল, আমার কিন্তু তখন আবার এস্টাবলিশমেন্টও ওখানে হতে পারি নাই। তো তখন আমি ভাবলাম যে যেহেতু আমি অনার্স লাইফে অনেক ভালো করতে পারছি, আমি যদি চেষ্টা করি অবশ্যই আমাকে এখানে স্ট্রাগল করেই আমাকে সর্বোচ্চটা চেষ্টা করতে হবে। তো আমি তখন আসলে খেয়ে না সারা দিন রাত পড়তে লাগলাম, এবং আমার ফার্স্ট সেমিস্টার শেষে আমাকে যখন অনেকে দেখছিল, বলে যে তোমার ওজন এত কমে গেছে কেন, মানে একদম আমি 56-7 কেজিতে মানে 53-4 চলে আসছিলাম, 60 যখন দেশে ছিলাম 65। কারণ যে আমি সারা রাত
জেগে পড়তাম, সকালে আবার নিজেই কানাডার সিস্টেমটা হচ্ছে বা বাইরের দেশে নিজের খাবার দাবার নিজেকে তৈরি করতে হয়, কোনো বুয়া টোয়া কেউ নাই। সকালে একটু নাস্তা করে আবার টিফিন বাড়িতে নাস্তা করে নিয়ে যেতাম, কারণ ওখানে 3 ঘন্টার ক্লাস গুলা হতো। ওই ক্লাসেই ওখানে খাওয়ার সিস্টেম সবাই, বা একটু প্রফেসররা ক্লাস নিতে নিতে খাওয়া দাওয়া করে। তো ওই যে আমি অনেক নিজেই রান্না টান্না করে খাবার টাবার নিয়ে আবার যেতে হতো, আবার ক্লাস শেষ করে আসতে হতো। তো এই যে প্রেসারে পড়লাম এবং ক্লাসে যে আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম, তো ফার্স্ট সেমিস্টার মিড টার্মে সবগুলাই বাজে করলাম। তো আমি ওই যে একটা কোর্সের কথা বললাম যে আমি সেখানে 23 পেয়েছিলাম, তো আমার মধ্যে তো একটা ভয় চলে আসছিল যে আমাকে আমি আসলে আর, এবং ওখানে যদি আমি পুরো 2টা কোর্সে ড্রপ আউট মানে ফেল করি, মানে 65 না পাই, তাহলে আমাকে পুরো কোর্স থেকে মানে পুরো আমাকে ডিগ্রি থেকে আউট করে দিবে। ওদের সিস্টেমটা এত মানে টাফ হোল কানাডায়। কারণ এটা তো আমার জন্য একটা মান সম্মানের ব্যাপার যে একজন ইউনিভার্সিটি টিচার যে বাংলাদেশের 2টাতেই ফার্স্ট হয়েছে, ওখানে যে মানে হচ্ছে চলে আসছে, এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু ফলো আপ করে। এবং আমার সাথেই আমার ডিগ্রিতে মানে আমরা যে 25-30 জন ছিলাম, এখান থেকে 8-10 জন মানে বিদেশের এবং দেশেরও মানে কানাডার যারা আছে তারা কিন্তু ডিগ্রি হারিয়ে ফেলেছে, মানে রেজাল্ট ভালো করতে না পারে। তো আমি তখন দিনরাত পড়াশোনা করলাম এবং চেষ্টা করলাম যে লাইব্রেরি ওয়ার্ক করতে, এবং ওদের যে সিস্টেম গুলো আছে সবগুলো ভালোভাবে দেখে ওটাকে নিজের মধ্যে নিয়ে আসার জন্য। এবং ফাইনালি যেটা হলো যে আমার ফাইনাল যখন ওই যে ক্রিটিক্যাল থিওরিসে আমি ফাইনাল পরীক্ষা যখন দিলাম, আমি খুবই ভয়ে ছিলাম। তখন ফাইনাল পরীক্ষায় আমার ওইটা ছিল 60 মার্কসের। তো আমি ওইটার জন্য আসলে অনেক কষ্ট করছি, করার পরে এবং ক্রিটিক্যাল থিওরি আমি দেশে থাকতে আসলে কিছুই পড়ি নাই। আমার যে পড়ি নাই কারণ আমাকে পড়ার মানে আমাদের সিলেবাসে সেটা ছিলই না ওই কোর্সটা। তো পড়ার পরে আমি ফাইনালি দেখা গেছে যে ওই কোর্সটাতে আমি 60 পেলাম 57, যেটা হাইট ছিল ওই কোর্সে। তো আমি আসলে সেদিনকে আমার খুব মানে ভালো লেগেছিল এই জন্য যে যে আমি চেষ্টা করলে ভালো কিছু করা সম্ভব, বা একটা কোর্সে যেখানে আমি 40-তে 23 পেয়ে ফেলের ইয়েতে ছিলাম, সেখানে 57 পাওয়াতে ওভারঅল আমার কিন্তু প্রায় 80 চলে আসলো। 80 মানে ওদের হচ্ছে যে এ গ্রেড। তো ওইটা আসার পরে আমি আসলে নিজেকে মানে তার পরবর্তীতে যে আমার সেমিস্টার গুলো হলো আমি বুঝে যাওয়ার ফলে আমি কিন্তু ভালো করতে চেষ্টা করলাম, এবং তখন আমার পড়ালেখার গতি আরো বাড়িয়ে দিলাম এবং রেজাল্ট আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করলাম। তো থিসিসের জন্য আমাকে কয়েকবার দেশে আসতে হয়েছে, এবং থিসিস কানাডায় খুবই টাফ। এখন আমার ফাইনাল ডিফেন্সের ফাইনাল গ্রেডটা থিসিসে আসে নাই, কারণ হচ্ছে যে কানাডায় কেউ 2 বছরের ডিগ্রি থিসিসের জন্য যে ডিগ্রি হয় সেটা শেষ করা সম্ভব হয় না। ওরা অনলাইনে অনেক কিছু মানে হচ্ছে কাজ করতেই থাকে। মানে একটা জিনিস হচ্ছে যে একজন সুপারভাইজার বা ওদের বোর্ড যদি মনে করে যে এই পেপারটা আমি একদম 100% ওকে না, তাহলে কখনোই অন্য দেশের মতো তারা ডিগ্রি দিবে না। তারা একটার পর একটা রিভিউ দিয়ে যায়। এবং ওদের পড়ালেখার সিস্টেম হচ্ছে যে আমি একটা পেপার তৈরি করব ক্লাসেও, সেটা প্রফেসর দেখে লাইন বাই লাইন দেখে ইংলিশ গ্রামার থেকে শুরু করে যত জায়গায় যত সমস্যা সেটা ঠিক করে দিবে এবং আমাকে ওইভাবে মার্কিংটা করবে। তো এইটা যখন তারা এটা করতে লাগলো, আমারও কিন্তু ক্যাপাবিলিটিটা বাড়লো, বা আমিও কিন্তু সেই বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করলাম। এবং ওদের যে টিচিং মানে যে মানে স্ট্র্যাটেজি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে মুখস্থ করার সিস্টেম নাই, মানে ক্লাস মানে সেখানে ডিসকাশন টাইপ, যে প্রফেসর থাকবে, রাউন্ড টেবিলে সবাই থাকবে, যে যত বেশি কোয়েশ্চেন করতে পারবে, ডিসকাশন করতে পারবে, প্রফেসরের এগেনস্টে যে যত কথা বলতে পারবে, অবশ্যই একাডেমিক ইস্যু নিয়ে, প্রফেসরকে যত বেশি চ্যালেঞ্জ করতে পারবে, ক্লাসমেটকে চ্যালেঞ্জ করতে পারবে, তত বেশি তারা মানে হচ্ছে মার্কিংটা। এবং সেখানে মানে তাদের কথা হচ্ছে যে পড়ালেখা এক্সিস্টিং যেটা আছে এটা তো আমি গুগল সার্চ করলেও পাই, বাবার বইয়ে তো আছেই। সো আমি ওইটাকে কি ল্যাকিংস আছে বা ওইটা থেকে আমি নতুন কিছু কি বের করে নিয়ে আসতে পারি। দেখা গেছে আমি একটা থিওরি পড়তেছি, বাংলাদেশে আমরা একটা থিওরি কি আছে এটা পড়ি, কিন্তু ওখানে হচ্ছে যে ওই থিওরিটাকে পুরা হচ্ছে পোস্টমর্টেম করতে হবে। থিওরির কি কি সমস্যা তোমার কাছে মনে হয়, বা তুমি ক্রিমিনোলজিস্ট হিসাবে, বা কি কি পজিটিভ দিক আছে, এই থিওরিটাকে বাস্তবে কোনো অপরাধের সাথে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দিয়ে ব্যাখ্যা করার যে সিস্টেম, সেই বিষয়গুলো আমাদেরকে ওইভাবে শেখানো হতো। এবং বিভিন্ন ওয়ার্কশপ করানো হতো ক্লাসেরই, যে বিভিন্ন টপিকস নিয়ে সেটাকে হাতে কলমে শেখানো, সেমিনার করা, আর্গুমেন্ট ক্লাস। তো এরকম অনেক ধরনের ক্লাস আমাদেরকে টিচিং স্ট্র্যাটেজিটা সেখানে শেখানো হলো। এবং আমি যেহেতু স্কলারশিপের স্টুডেন্ট ছিলাম, আমাকে যেই 6 সেমিস্টার ছিলাম 6 সেমিস্টারে আমাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে হয়েছে। তো সেখানে আমি আবার 6 জন বড় বড় প্রফেসরের আন্ডারে আন্ডারগ্রেডের যে বিভিন্ন কোর্স আছে সেখানে আমাকে যেতে হতো। এইটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে, কারণ যেহেতু আমি টিচার এখানে, ওই 6টা আমি কিন্তু 8টা মাস্টার্সের কোর্সের সাথে আরো 6টা কোর্স এক্সট্রা আমার করা হলো। কারণ টিচিং অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে বাইরের দেশে প্রফেসরদের থেকে বেশি, তারা প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ড করবে, যত হচ্ছে কোয়েশ্চেন করা মানে পরীক্ষার জন্য সেটা টিচিং অ্যাসিস্ট্যান্ট
এরা করে প্রফেসরের সাথে কথা বলে। খাতা দেখার কাজও টিচিং অ্যাসিস্ট্যান্টের থাকে। সপ্তাহে 2 দিন থাকে স্টুডেন্টদের যে সমস্যাগুলো থাকবে মানে কোর্স রিলেটেড, সেগুলো টিচিং অ্যাসিস্ট্যান্টরা সলভ করবে। এবং মাঝে মাঝে প্রফেসর না থাকলে আমাকে সেই লেকচারগুলো তৈরি করে লেকচার দিতে হবে, এবং সেখানে পাওয়ার পয়েন্ট থেকে অনেক কোর্স যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো প্রফেসরকে প্রোভাইড করতে হবে। তো এর ফলে আমাকে আরো 5-6টা কোর্স সম্পর্কে আমার ভালো জানাশোনা হয়ে গেল, এবং আমি ওই জবটাও খুব ভালোভাবে করতে থাকলাম। তো এই যে 2 বছর পরে আমি ফিরে এসেছি। এখন আমি একবারে পিএইচডি করে আসতে পারতাম, কিন্তু আমি যেটা চেষ্টা করেছি যে আসলে বাইরে একবারে, যেহেতু পিএইচডি করতে হলে আমাকে আরো 5-6-7 বছর থাকতে হবে ওখানে, তো একবারে 8-10 বছর থাকা কিন্তু আমার পক্ষে, মানে আমি মেন্টালি একটু, মানে বাইরে তো একটা লোনলি লাইফ, মানে ওইখানে সবাই ইনস্ট্রুমেন্টাল, যে পড়াশোনা করতে হবে। ওই দেশের সোসাইটিতে কিন্তু কেউ, বাঙালিতে যেমন আমরা ক্যাম্পাসে একজন আরেকজনের সাথে কথা বলতে পারি আশেপাশে, কিন্তু ওইখানে কিন্তু সোসাইটিটা অনেকটা মানে অর্গানিক সোসাইটি, যেখানে মানে ওয়েস্টার্ন সোসাইটি গুলা, এখানে আসলে বন্ধু তৈরি করার সুযোগ কম। তারপরে আমাদের যে সোশ্যাল যে কালচার ভ্যালুস আছে সেটা তো আসলে ওদের থেকে মানে চাইলে আমি যে ওইটা অ্যাডপ্ট করে ফেলতে পারবো না। তারপর আমি উইকেন্ড গুলাতে ঘোরাঘুরির চেষ্টা করতাম, এবং ওইখানে ডান্স ক্লাব ছিল, আমি সেখানে ভর্তি হয়েছিলাম, যেহেতু আমার ডান্সের একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল। সেই ওইখানে আমি আসলে অনেকের সাথে পরিচিত হওয়ার সুযোগ ছিল, চেনা জানা, এবং ওদের যে অটো ইউনিভার্সিটির যে ফাইনাল শো গুলো হয়েছিল, আমি 2 বছরের 2টা শোতেই পারফর্ম করেছিলাম। তো এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি, সেটার প্রতি আমার আসলে ছোটবেলা থেকেই ঝোঁক ছিল। আমি ছোটবেলায় শিল্পকলাতে যেমন হচ্ছে ছোটবেলা থেকেই আর্ট শেখা, তারপরে কবিতা আবৃত্তি, নাচ, তারপরে হচ্ছে উপস্থিত বক্তৃতা, এগুলোর জন্য আমি শিল্পকলাতে ভর্তি ছিলাম। আমার বাবা মা আমাকে, আমার বড় ভাই দুজনকেই ভর্তি করে দিয়েছিলেন যেখানেই যাই। এবং যত প্রতিযোগিতা হতো স্থানীয় থানা লেভেল, জেলা লেভেলে, আমরা কিন্তু অংশগ্রহণ করতাম, এবং সেখানে থেকে অনেকগুলো আমার সাফল্য আছে। সেই সাফল্যগুলা থেকে আমাকে ভবিষ্যৎ লাইফেও বা অটোয়াতে যেও আমি চেষ্টা করেছি ডান্স ক্লাবে এঙ্গেজ থাকার জন্য। তো সেখানে যখন ডিগ্রিটা হয়ে গেল মোটামুটি, আমি দেশে চলে এসে আবার শিক্ষকতায় জয়েন করলাম, কারণ আমার এখানে একবার জয়েন করলে আরো 2 বছর থাকতে হবে। তো আমার এখন ইচ্ছা আছে যে সামনে যে সেপ্টেম্বর সেশন হবে সেখান থেকে হয়তো আমি আবার পিএইচডির জন্য, যদি সবকিছু ঠিকঠাক থাকে, পিএইচডির জন্য অ্যাপ্লাই করব, করে হয়তো কানাডা হোক বা যেখানেই হোক, পরিকল্পনা আছে যে আমি হচ্ছে পিএইচডিটা শেষ করার চেষ্টা করব। তো এটা ছিল হচ্ছে যে সোফার আমার হচ্ছে মানে যে একাডেমিক এবং প্রফেশনাল লাইফ। আর এর মধ্যেও আমি বিভিন্ন গবেষণার সাথে যুক্ত আছি। যেমন সম্প্রতি আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাথে একটি রিসার্চ প্রজেক্ট শেষ করলাম। এছাড়া পুলিশ হেডকোয়ার্টারের সাথে আরেকটি বিট পুলিশিং নিয়ে গবেষণা শেষ করেছি, আর সিআইডির সাথে শেষ করেছি ফরেনসিক ইস্যু নিয়ে। এছাড়া বাংলাদেশ লেবার স্টাডি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে গবেষণা প্রকল্পগুলো আছে সেগুলোতে এঙ্গেজ থাকার চেষ্টা করি, এবং একই সাথে চেষ্টা করি যে পেপারে লেখালেখি করা। আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যারা আছে, আমি স্টুডেন্টদেরকে সবসময় এনকারেজ করি, কারণ মাথায় রাখবে যে পড়ালেখা শুধু পড়ালেখা করলেই হবে না, নিজের অনেক গুণ ডেভেলপ করতে হবে। আর কেউ যদি তোমাকে বলে যে শুধু পড়ালেখা করলেই হবে, আমি বলবো এটা ভুল, কারণ মানসিক রিফ্রেশমেন্টের জন্য কিন্তু মানুষের অনেক কিছু লাগে। তো আমার মনে আছে আমি কিন্তু ছোটবেলা থেকে ক্রিকেট খেলার খুব ভক্ত ছিলাম। আমি, আমার বড় ভাই, বাবা মার কাছে অনেক বকাও খেয়েছি। তো আমাদের দেখা গেছে খেলা চলাকালীন সময়ে, বাংলাদেশের খেলা চলতেছে, তখন যদি বাবা মা বলে যে তুমি এই সময়টায় পড়ো, খেলা দেখবা না, তাহলে কিন্তু আমার জীবনেও পড়ার অভিনয় করতাম, কিন্তু পড়া কিন্তু হতো না। বা আলিফ লাইলার সময় যদি বলতো যে পড়ো, আমার কিন্তু জীবনেও পড়া হতো না। তো এইটা বললাম এই জন্য যে যারা পড়ালেখা করবা, সারাদিন পড়ালেখার দরকার নেই, যেই সময়টুকু পড়বা সেটা একটু ভালো করে পড়লেই হবে। তো এর পাশাপাশি তোমার যদি গল্প করতে ভালো লাগে, তুমি গল্প করো। তোমার ইন্টারনেটে থাকতে ভালো লাগলে ভালো করো, গান শুনতে চাইলে গান শোনো, কোনো কিছু করতে ইচ্ছা হলে সেটা করো। এইগুলা করলে কি হবে যে তোমার মাথায় একটা রিফ্রেশমেন্ট হবে, তখন তুমি পড়াশোনার জন্য কিন্তু অতিরিক্ত স্পৃহা পাবে। এবং তুমি যখন অন্যান্য কাজে সময় নষ্ট করবে, অনেক সময় কি হয় যে তোমার কাছে মনে হয় যে আমি তো অন্য কাজে অনেক সময় ব্যয় করে ফেলেছি, তো আমি এখন 1 ঘন্টা পড়বো। তো ওই সময় ব্যয় করার ফলে 1 ঘন্টায় যে পড়াটা তোমার হবে, সেটা কিন্তু অনেক সময় বই নিয়ে সারাদিন বসে থাকলেও পড়ালেখা হয়। তো যার যে স্কিল আছে সেই স্কিল গুলা সবাই ডেভেলপ করার চেষ্টা করবে স্টুডেন্ট লাইফ থেকেই। এটা ভবিষ্যতে কিন্তু বিভিন্ন জায়গায় তোমাকে অনেক ভালোভাবে ফোকাস করবে, এবং তোমাকে কিন্তু উপরে উঠে আসতে অনেক সহায়তা করবে। আর সাফল্যের পিছনে শুধু দৌড়াইলে হবে না যে আমাকে সাফল্য পেতেই হবে। সাফল্য জিনিসটা কিন্তু আপেক্ষিক। আমি সবাইকে বলি যে
ক্লাসেও যে তোমাকে অনেক বড় কিছু হতে হবে এরকম না। তুমি নিজের যোগ্যতার উপরে কনফিডেন্স রাখো, নিজের সর্বোচ্চটা দাও। এরপরে যদি তোমার না হয় তাহলে ভাববা যে তুমি চেষ্টা করেছো, হয় নাই, তার মানে এখানে তোমার কিছু করার নেই। কিন্তু তুমি যেটা পেয়েছো সেটা নিয়ে তুমি স্যাটিসফাইড থাকার চেষ্টা করো। কিন্তু আমি যদি সারা জীবন প্রতিযোগিতার মনোভাব নিয়ে থাকি যে আমার এখান থেকে ওখানে যেতে হবে, আমি জীবনেও স্যাটিসফাইড হতে পারবো না। সো আমিও কিন্তু এটা বিশ্বাস করি যে আমার প্রেজেন্টে যেটা আছে, আমি যদি কোনো ব্যর্থতাও পাই, আমার কাছে মনে হয় যে এই ব্যর্থতাকে আমাকে একসেপ্ট করে নিতে হবে, সামনে হয়তো আমার ভালো কিছু ওয়েট করছে। তো সেই জিনিসগুলা, ব্যর্থতাতে আসলে মনে কষ্ট পাওয়া যাবে না। এবং সবসময় আমাকে টাকা পয়সা বড় কিছু হতে হবে এটা না। তুমি একজন ভালো উদ্যোক্তা হও, সবাইকে আমার বিসিএস ক্যাডার, সবাইকে বড় জব করতে হবে, সবাইকে হায়ার এডুকেশনে যেতে হবে, এরকম তো না। একজন রিক্সাওয়ালাও কিন্তু অনেক সুখী থাকে যদি মানে তার জীবনে সুখটা থাকে। আবার দেখো অনেকে কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থেকেও সুখী নয়। কারণ কি? সে আসলে মানসিক ভাবে এত বেশি প্রতিযোগিতায় চলে গেছে, সে আসলে সুখের মানে মানে সুখের সংজ্ঞাটাই তার কাছে না। তো অর্থ, বিত্ত বা সোসাইটাল যে পজিশন আছে, এটাই কিন্তু আমাদের সুখের একমাত্র মাপকাঠিটা। সোকল যে মোটিভেশন স্পিচ গুলা দেয় সবাইকে যে আমাকে অনেক বড় হতে হবে, অনেক সাফল্য হতে হবে, একজন বিসিএস ক্যাডার বা একজন ইউনিভার্সিটি টিচারই কি সবাই সম্মান করে? কিন্তু একজন যে কৃষক, সে কি তার কোনো ভূমিকা নেই? সে কি ফসল ফলানোর জন্য তার স্কিলটা দিচ্ছে না? তাহলে সে, তাকে কি আমাদের সম্মান করা উচিত না? এখন আমাদের সোসাইটিতে আমরা বলতেছি ইউনিভার্সিটি টিচারদের বেতন বেশি, বিসিএস ক্যাডারদের বেতন বেশি, তাদের পাওয়ার, প্রেস্টিজ, ওয়েলথ বেশি বলে আমরা তাদেরকে ইভালুয়েট করতেছি বেশি। কিন্তু এটা আসলে আমাদের করা উচিত না। কারণ যে একজন রিক্সা চালক, যে একজন কৃষক, যে একজন উদ্যোক্তা, সেও কিন্তু তার স্কিল দিয়ে, তার প্রচেষ্টা দিয়ে ওই পজিশনে গিয়েছে, কিন্তু নলেজটা ভিন্ন ভিন্ন জায়গায়। সো তুমি যেই নলেজ নিয়ে বা যেই দিকেই তুমি আগাইতে চাও, তুমি সেটাকে ভালো করে করার চেষ্টা করে এবং হীনমন্যতায় ভুগো না। কারণ সবার পক্ষে কিন্তু মানে বিসিএস ক্যাডার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির টিচার বা এমন কিছু হওয়া সম্ভব না। যদি আমি সারাক্ষণ ওই জিনিসটা চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমি আসলে মানে নিজে কখনো সুখী থাকবো না। সো বর্তমানে যেটা আসছে সেটা নিয়ে সুখী থাকো। তবে তুমি নিজের কাছে প্রশ্ন করো যে আমি আমার লেভেলের যেটা বেস্ট সেটা কি দিয়েছি? সেটা দেওয়ার পরে যদি তুমি না পারো, তাহলে কখনোই নিজেকে দোষারোপ করবো না। কিন্তু তুমি যদি সেটা না দিয়ে, তোমার ইউনিভার্সিটিতে এখন পড়াশোনার সময়, কিন্তু তুমি এটাকে একেবারেই সেকেন্ডারি ইস্যু নিয়ে তুমি সারাদিন ঘোরাফেরা, তারপরে হচ্ছে যে আড্ডা দেয়া, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে এবং বলতেছে ইউনিভার্সিটিতে পড়ে কে কি বড় লোক হয়েছে। 5-6 জনের উদাহরণ দিচ্ছে, ওদের তো লোয়ার সিজিপিএ থেকেও তারা ভালো করেছে। হ্যাঁ, তারা লোয়ার সিজিপিএ ভালো করেছে কারণ তারা হয়তো ইউনিভার্সিটি লাইফের পরে অনেক প্রচেষ্টা করেছে তাদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যারা আসলে ভালো করার মনোবৃত্তিতে থাকে, তারা কিন্তু সবসময় ভালো করে। এবং শুধু রেজাল্টের ক্ষেত্রেই বলবো না যে তুমি ভালো পড়ালেখা করেও যদি তোমার রেজাল্ট না ভালো হয়, সেটা কোনো ব্যাপার না। কারণ তোমার হয়তো একটা স্কিলের বা টিচাররা যেভাবে খাতা দেখেছে বা কোনো কারণে ক্লাসের 50 জনের মধ্যে একটা র্যাঙ্কিং হতেই পারে। তো সেই জায়গাটাই তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার চেষ্টার জায়গাটা ঠিক করেছি, যদি না হয় আমার আরেকটা ভালো কোনো জায়গায় হবে। কিন্তু তুমি যদি সেটাকে না করে তোমার সময়গুলোকে হেলায় নষ্ট করতেছো, তাহলে নিজে কিন্তু দিন শেষে তুমি শুধু আক্ষেপই করবা, যে আসলে প্রশ্ন করে দেখবা যে আমি কি আসলে আমার ডিউটিটা ঠিক মতো করছি কিনা। তো সেটা তুমি করো, করার ফলে তোমার জন্য যে অ্যাচিভমেন্টটা আছে সেটাকে মেনে নাও। আর তোমার একটা পেশায় না হলে তোমার যেই পেশায় ইন্টারেস্ট, সেই পেশাতে যাও। সেটার বেতন কি, সেটার প্রসপেক্ট কি, সেটা কিন্তু বড় কথা না। তুমি যদি সেই পেশাকে ভালোবাসো বা ইন্টারেস্টকে কাজে লাগাও, আজকে হোক কালকে হোক তুমি ভালো করবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রাখতে হবে যে ধৈর্য। এক লাফে গাছে উঠবো এই চিন্তা কখনোই করবো না, স্টেপ বাই স্টেপ। যে আমি একটাই আসছি, আমি যদি শুরুতেই মনে করি আমি হচ্ছে 80-90 হাজার টাকা চাকরি পেয়ে যাবো, কেউ তোমাকে দিবে না। ফ্রেশারদেরকে আগে দিবে, 3-4 জন হয়তো পেয়ে যায় কোনোভাবে, কিন্তু ফার্স্টে ওরা তোমাকে স্কিল দেখবে, তারপর আস্তে আস্তে তুমি এগোবা এবং সবকিছুর জন্য সময় দিবা। যে আমার একটা জিনিস, অধ্যাবসায়ের জন্য তো সময় লাগে। আমি বিসিএস এর প্রিপারেশন নেব, ফার্স্ট টাইম আমার নাও হতে পারে, এবং বিসিএস এর পুরো প্রক্রিয়াটা থেকে 3 বছর 4 বছর 5 বছর লেগে যায়। তাহলে আমাকে সেই ধৈর্যটা রাখতে হবে। তো ধৈর্য ধরে আমি আমার চেষ্টা করতে থাকি, একদিন না তুমি সফল, বা তোমার দৃষ্টিতে যেটা সফলতার চাবিকাঠি, সেই লক্ষ্যে কিন্তু তুমি পৌঁছাইতে পারবা। তো এই পর্যন্তই আমি আসলে বলতে চাই। অনেক কিছুই তো বলার থাকে, বাট আসলে আমাদের সময়ের লিমিটেশন থাকে। তো আমি আমার যে গল্পটা সেটা আমি তোমাদেরকে বললাম, এবং যে পরামর্শ যে অবশ্যই সাফল্যের মধ্যে তোমাদের আগ্রহ থাকবে, কিন্তু শুধু মোটিভেশনাল স্পিচ শুনেই নিজের মধ্যে চাপটা বাড়িও না। কারণ এই যে বিসিএস এর জন্য বা মানে ভালো চাকরির জন্য এত বেশি মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়, 2 লাখের মধ্যে বা 4-5 লাখের মধ্যে 2000 সিলেক্ট হয়েছে, তার মানে বাকি যারা, তারা কি ভালো না? তারাও কিন্তু সেম কোয়ালিটিরই।
হয়তো 1 মার্ক 2 মার্কের জন্য এদিক ওদিক হয়ে গেছে, তার মানে কি তাদেরকে আমরা ছুড়ে ফেলবো, বা তাদেরকে কি আমরা সমাজের নগণ্য মনে করবো, বা তাদের দ্বারা কি জীবনে কিছু করা সম্ভব না? সো সব চাকরির ক্ষেত্রে আমি এই কথাটা বলছি যে যারা আমরা এই লেভেলে আসছি, যারা ইয়েতে আছি, সবারই মেধা মনন সবকিছুই ভালো আছে। হয়তো একটা স্কিল বা একটা মুখস্থ করা বা একটা জিনিস আমি একটু কম পেরেছি, আমার আর একটা স্কিল ভালো থাকতে পারে। সো সেইভাবে আমাদেরকে নিজেদেরকে ভাবতে হবে, নিজেকে কখনোই ইনফেরিয়র ভাবা হবে যাবে না। আমার একটা স্কিল কম থাকলে আমি আরেকটা স্কিল ভালো করব। সো আমি কিন্তু বলতে পারি না যে বিসিএস ক্যাডার টিচার সে আমার থেকে ভালো অনেক ক্ষেত্রে। সে হয়তো চাকরির ক্ষেত্রে ভালো, কিন্তু মনুষ্যত্বের দিক থেকে তো তুমি ভালো হতে পারো। হয়তো তুমি গরিবের প্রতি তোমার সিম্প্যাথি বেশি, বা তুমি একটা নলেজ যেটা আছে যেটা আসলে একজন ইউনিভার্সিটি টিচার বা বিসিএস ক্যাডার বা ইঞ্জিনিয়ারের নাই, তো সেই দিক থেকে তুমি এগিয়ে আসো। সো সোসাইটির যে তথাকথিত কনভেনশনাল স্যালারি, ওয়েল, হ্যাঁ, তারপরে হচ্ছে পজিশন, মানে সমাজ কি ভাবতেছে, সেই মানদণ্ডে যদি নিজের সফলতা অর্জন করতে চাও, জীবনে আসলে সাকসেস হওয়ার রেট হবে খুব কম। তো আমার বলা আসলে এই বলতে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। খুবই চমৎকার এবং তথ্যবহুল একটি গল্প, যা আমাদের এবং আমাদের শিক্ষার্থীদের অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো আমরা অনেক গল্পই শুনলাম, এবং সময় থাকলে অবশ্যই আমরা আরো কিছু শুনতে পারতাম আপনার কাছ থেকে। আমরা মূলত যে মহাখালী থেকে মাওলানা ভাসানী, তারপরে মাওলানা ভাসানী থেকে ভিয়েনা থেকে আবার মাওলানা ভাসানী, আবার কানাডা, অনেক গল্পই অলরেডি শুনে ফেলেছি। তো এই অনুষ্ঠানের এই পর্যায়ে আর কিছু কোশ্চেন আপনার কাছে আমরা জানতে চাবো, সেটা আমাদের পরবর্তী অংশ কো হোস্ট কামরুল হাসানকে অনুরোধ করছি পরবর্তী অংশ পরিচালনা করার জন্য। কামরুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল হাসান, 4th ইয়ার 2nd সেমিস্টার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। স্যার, আরো কিছু কোশ্চেন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, যদি আপনি কাইন্ডলি কোশ্চেনগুলো অ্যানসার দিতেন। অবশ্যই। হ্যাঁ স্যার, রিসার্চ সম্পর্কে তো আপনি আমাদের ইতিমধ্যে বললেন। স্যার, একজন স্টুডেন্টের ভালো রিসার্চার হতে হলে কি করা উচিত? সুন্দর একটা কোয়েশ্চেন করেছো। তো রিসার্চার হওয়ার জন্য যেটা সব থেকে বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে রিসার্চ শেখার যে আগ্রহ, সেটা আমাদেরকে রাখতে হবে। যে নতুন বিষয় সম্পর্কে কিউরিওসিটি, মানে রিসার্চ মানেই কি, রিসার্চ, নতুন করে কিছু উদ্ঘাটন করা। তো সেই বিষয়টা নির্ভর করবে আসলে রিসার্চ করার আগ্রহটা কার বেশি। তো এই রিসার্চ শেখার জন্য আসলে আমাদের রিসার্চের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলোকে আমাদের মেইনটেইন করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি অনার্সের মনোগ্রাফ ছিল, সেই মনোগ্রাফটা মানেই হচ্ছে রিসার্চ স্টাডি। বাট আমাদের সেকেন্ড সেমিস্টারে আমাদের একটা কোর্স ছিল রিসার্চ মেথোডোলজি, সেখানে আমাদের আশরাফুল স্যার আমাদেরকে দিয়ে একটা রিসার্চ করিয়েছিলেন। তো যখনই হাতে কলমে করানো হয়েছিল, আমার কিন্তু সেটা নিয়ে আগ্রহ বেড়েছিল। এবং পরবর্তীতে যখন আমি অনার্সে এবং মাস্টার্সে করলাম রিসার্চ, তো নতুন কিছু শেখার বা রিসার্চের যে প্রসেসগুলো আছে, সেগুলোকে আমাকে আসলে শিখতে হলে রিসার্চ মেথোডোলজির যে বই আছে বা রিসার্চ মেথোডোলজির যে কোর্স আছে, সেটা সম্পর্কে আগে আমার ভালোভাবে জানতে হবে। যে সেই কোর্সটা আসলে যখন টিচার পড়াবে, আমার মনে হয় যে মাওলানা ভাসানীর যে ডিপার্টমেন্টগুলো আছে, সব ডিপার্টমেন্টে রিসার্চ মেথোডোলজির কোর্স আছে, এবং অনার্স বা মাস্টার্সের কোথাও না কোথাও রিসার্চ একটা করে করতে হয়। তো সেই যখন করাবে, তখন কিন্তু আমি কোর্সটা সম্পর্কে খুব ভালো করে আমাকে জানতে হবে, টিচারের লেকচারগুলা। কারণ ওই কোর্সেই কিন্তু থাকবে যে অ্যাপ্লাই কিছু করতে হলে আগে কিন্তু আমাকে একাডেমিক বিষয়টাকে বুঝতে হবে, যে কিভাবে রিসার্চের প্রক্রিয়াটা করা হয়। তো সেই প্রক্রিয়াগুলো শেখার পরে আমাকে যখন ফিল্ডে যাব এবং সেই রিসার্চগুলো যখন আমরা কন্ডাক্ট করব, সেটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। এবং রিসার্চের জন্য কিছু সফটওয়্যার আছে, যেমন এসপিএসএস, তারপরে ইপিআই ইনফো, এক্সেল, এই সফটওয়্যারগুলোর কাজগুলো আমাকে হচ্ছে কম্পিউটারে ভালোভাবে শিখতে হবে। তো আমি স্টুডেন্ট লাইফে এসপিএসএসটা আমি সেকেন্ড ইয়ারেই শেখার সুযোগ হয়েছিল। ইভেন এমন হয়েছে যে আমি যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ছিলাম, তখন মানে ফোর্থ ইয়ারের অনেক বড় ভাইরা আমার কাছে আসতো যে এসপিএসএস এর কাজটা ঠিক মতো করে দেওয়ার জন্য। তো তখন আমার কাছে আরো আমার স্কিলটা আরো বেড়ে যেতে লাগলো। তো সেই ক্ষেত্রে মানে কিউরিওসিটিটা থাকতে হবে। এবং রিপোর্ট রাইটিং এর যে ফর্মুলা, আসলে আমি তো একটা কোশ্চেনে মানে অত অল্প সময়ে রিসার্চের টোটাল বিষয়টা বলতে পারবো না। সেই প্রক্রিয়াগুলোকে ভালোভাবে করে রিপোর্ট রাইটিং এর যে ফর্মুলা, সেগুলাকে মাথায় নিয়ে আসতে হবে। এবং রিসার্চের ক্ষেত্রে যেটা হবে যে রিসার্চ কিন্তু এই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। সো সেটাকে ধৈর্য হারালে হবে না, একই লিটারেচার বারবার রিভিউ করতে হচ্ছে। এমন হয় যে একজন রিসার্চার 10 দিনে 1 লাইন লিখতে পারে নাই, বাট 1 ঘন্টায় আবার 10 লাইন লিখে ফেলে। কারণ কি, রিসার্চ জিনিসটাই হুটহাট করে হয় না।
সো এটা করতে হবে। আর যখন আমার যেহেতু অর্গানাইজেশনালেও আমি অনেকগুলো রিসার্চ করার অভিজ্ঞতা আছে, তো সেখানে অর্গানাইজেশনাল রিসার্চ গুলো একটু ভিন্ন হয়। তো সেখানে রিসার্চ প্রপোজাল লেখা, আমি যেহেতু রিসার্চ এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসে জব করেছি বিলসে থাকতে, তো আমাদের কাছে ছিল যে আমি আর অঙ্ক স্যার আছে, আমরা দুইজনই রিসার্চ ডিভিশনে ছিলাম। আমাদের কাজ ছিল প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করা, রিসার্চ প্রজেক্ট গুলা ডেভেলপ করা, এবং সেগুলাকে যখন আবার প্রজেক্ট আমরা পেতাম সেগুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আমরা কিন্তু আমি একটা রিসার্চ করার জন্য বাংলাদেশের 17টা ডিস্ট্রিক্টে ডাটা কালেক্টে গিয়েছি। তারপর আমাদের মানে ডাটা কালেকশনের যে এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো বিভিন্ন জায়গায় এই ধরনের যখন প্রতিষ্ঠানে আসার সুযোগ হবে, যত পারা যায় হাতে কলমে শেখার চেষ্টা করতে হবে। রিসার্চ জিনিসটা একদিনে হবে না, শিখতে শিখতে দেখবেন যে মানে রিসার্চ জিনিসটা খুব ভালোভাবে আত্মস্থ করা যায়। এতটুকু। স্যার, সিপিএস এর জব ফিল্ড গুলো যদি আমাদের একটু বলতেন। সিপিএস এর জব ফিল্ড যদি আমরা বলি যে বাংলাদেশে এবং মানে বাইরের দেশগুলোতেও সিপিএস এর জব ফিল্ড অনেক আছে। তো আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য যে আমাদের যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু তৈরি হয়েছিল, আমাদের কিন্তু প্রথম 3 ব্যাচের হাইট ওয়েট বুকের মাপ নেওয়া হতো যে আমাদের সরাসরি পুলিশের রিক্রুটমেন্ট করা হবে এসপি তে। তো আমরা 3 বছর যখন আমাদের যে প্রথম ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন প্রফেসর ইউসুফ শরীফ স্যার, তিনি আসলে এই স্বপ্ন থেকে আমাদের বিভাগটা খুলেছিলেন। তো 3 বছর পরে বা তিনি যখন 2 বছর পরে মারা গেলেন, তখন কিন্তু এই স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে যেতে লাগে, কারণ তৎকালীন যে ভাইস চ্যান্সেলর তার পরিবর্তে আসছিলেন, তিনি এই বিষয়টা নিয়ে এতটা কনসার্ন ছিলেন না। তো তারপরেও আমি বলবো যে মানে সিপিএস সাবজেক্টটা যদি বিসিএস এ ইনক্লুড করা হতো, সেটা সব থেকে দেশের জন্য উপকৃত হতো। কারণ বাইরের দেশেও আমি দেখেছি যারা ক্রিমিনোলজি পড়েছে তারা পুলিশের সার্ভিসে আছে, প্রবেশন অফিসার আছে, প্রিজনে আছে, পেরোলে আছে। যেমন কানাডায় ক্রিমিনোলজি হচ্ছে টপ সোশ্যাল সায়েন্সের মধ্যে 1-2টা। সেখানে বের হয়ে আমার সাথে যারা ছিল অনেকেই প্রিজন অফিসার হয়ে গিয়েছে, কমিউনিটি সুপারভাইজার হয়ে গিয়েছে, পুলিশে জয়েন করেছে। তো যেহেতু আমাদের এখানে এখনো সেই বিষয়গুলো আসে নাই, তারপরেও আমাদের যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু পুলিশে ঢোকার রেট অনেক বেশি। আমাদের 40-50 জন ইতিমধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে, 5-6 জন হচ্ছে এসপি র্যাঙ্কে ঢুকে তারা এখন বড় বড় র্যাঙ্কে চলে গেছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে অনেকে আছে, সেখানে যাওয়ার সুযোগ আছে। তারপরে হচ্ছে যে বিভিন্ন যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আছে সেখানে আমাদের একটা বড় চাহিদা আছে, এবং আমরা যারা এই সব সেক্টরে কাজ করেছি এবং আমাদের অনেক বন্ধুরাও এবং ছোট ভাই বড় ভাই তারাও কিন্তু এখন বিভিন্ন বাংলাদেশের যে টপ যে হিউম্যান রাইটস সংগঠনগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে রয়েছে। এখানে সাদি ছিল, সাদিও নাগরিক উদ্যোগে ছিল। তো যেমন ইউএনডিপি থেকে শুরু করে তারপরে হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট, তারপরে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল উইমেন লয়ার অ্যাসোসিয়েশন সহ তারপরে হচ্ছে অনেকেই ছিল হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন, তারপরে হচ্ছে যে সেভ দ্য চিলড্রেন, এরকম অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেখানে অলরেডি আমাদের অনেকে কর্মরত আছে। এছাড়া দেশের বাইরে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে সেখানেও আমাদের এইসব জবে হচ্ছে যাওয়ার সুযোগ আছে। এছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে, যেহেতু আমাদের সাবজেক্টটা রিসার্চ ফোকাস, সেখানে গবেষণা রিলেটেড জব গুলাতে আছে। যেমন আমরা ছিলাম, আমাদের যারা অনেক ফ্রেন্ড এবং যারা সিনিয়র জুনিয়র আছে অনেকেই বিভিন্ন গবেষণার সাথে জড়িত আছে। তাছাড়া সরকারি চাকরির ক্ষেত্রে তো অবশ্যই প্রিফারেন্স আছে, সেখানে যেমন এসআইআর ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা সেখানে যারা ভাইবা দেয় বেশিরভাগকেই তারা রেখে দেয়, কারণ সিপিএস নাম শুনলেই। তো সেই সব জায়গায় প্রিফারেন্স আছে। ব্যাংকে আমাদের অনেক স্টুডেন্টরা আছে, তো তারপর লেবার ডিপার্টমেন্টে আছে। তো আমি মনে করবো যে লাইফ সায়েন্সের যে প্রথম দিকে যে সাবজেক্ট গুলো আছে সেখানে যে জবের যদি আমরা রেটটা দেখি, সোফার মানে ফার্মেসি এবং বায়োকেমিস্ট্রি নতুন এসেছে, আমি তাদের এখনো জব ফিল্ডটা এইভাবে হয় নাই, কারণ তারা এখনো ব্যাচ গুলো বের হয় নাই। তো আমাদের সিপিএস ডিপার্টমেন্ট থেকে যারা বের হয়েছে, বাস্তবতা হচ্ছে যে তাদের জব পাওয়ার রেট প্রতি ব্যাচেই অন্যান্য বিভাগ থেকে কম্পারেটিভলি অনেক বেশি। সেটা আমরা প্রথম 3 ব্যাচে যারা ছিলাম, যেমন আমরা থার্ড ব্যাচে আমরা আমার মনে আছে যে আমরা মাস্টার্স এর রেজাল্ট দেওয়ার 1 বছরের মাথায় আমরা 42 জনই হচ্ছে জয়েন করে ফেলেছি বিভিন্ন জায়গায়, এবং সবাই এখন টপ পজিশনে আছে। তো সেই এক্সপেরিয়েন্স থেকে আমি বললাম যে আসলে সবাই খুব ভালো জায়গায় আছে, এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। স্যার, আপনি তো উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গিয়েছেন, তো একজন স্টুডেন্ট যদি দেশের বাইরে যেতে চাই উচ্চ শিক্ষার জন্য, তাহলে তার করণীয় কি যদি আমাদের সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা,
উম, সংক্ষেপে যদি বলি, এটা আসলে অনেক লেন্দি প্রসেস, তারপর আমি খুব সংক্ষেপে বলছি। সেটা করণীয় হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য কোনো শর্টকাট মেথড ফলো করা যাবে না। আগে আমাকে নিজেকে উচ্চশিক্ষার যে রিকোয়ারমেন্ট গুলা লাগে সেগুলা ফিল আপ করতে হবে। যেমন কিছু ডকুমেন্ট আমাকে রেডি করতে হবে, যে আমার সার্টিফিকেট গুলাকে রেডি রাখতে হবে। এবং আমি বলবো যারা উচ্চশিক্ষায় যেতে চাই, খুব তাড়াহুড়া করার কোনো দরকার নেই। প্রথমে যেটা করা যায় যে আমার সাবজেক্ট রিলেটেড যে যেখানে ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন ফিজিক্সে যারা পড়ে তাদেরকে দেখতে হবে গ্লোবালি কোন কোন জায়গায় ফিজিক্স ডিপার্টমেন্টটা আছে, সেখানে অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কি 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 রিকোয়ারমেন্ট লাগে, এবং কোন কোন ইউনিভার্সিটি গুলা ভালো, কারা কারা স্কলারশিপ দিচ্ছে, এগুলো আমাকে আগে জানতে হবে। দ্বিতীয়ত যেটা জানতে হবে যে আহ, আহ, সেখানে আমি অ্যাপ্লাই করতে গেলে আমার কি কি ডকুমেন্ট লাগবে। তো নর্মালি যে ডকুমেন্ট গুলো লাগে, আমি সবাইকে আগে বলবো যে আইএলটিএস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে প্রফিসিয়েন্সি, জেআরই, জিম্যাট যেগুলাই লাগে, সেই পার্টিকুলার কান্ট্রির জন্য সেই বা পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য সেই ইংলিশ রিকোয়ারমেন্টটা না নিয়ে কেউ অ্যাপ্লাই না করাই ভালো, তাহলে রিজেকশনের মানে সম্ভাবনা অনেক বেশি থাকে। সো ফার্স্টে যেটা করতে হবে যে আমি অ্যাপ্লাই করব, এটাকে মনস্থির করে আইএলটিএস এর প্রিপারেশন যে আগে থেকে আমি বললাম, যেটা যে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখব এবং ক্যামব্রিজ সিরিজের যে 1 থেকে 11 বইগুলো আছে সেগুলো কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে বাসায় প্র্যাকটিস করতে থাকবো। তবে আইএলটিএস পরীক্ষাটা যেই ডেটে আমি দিব তার 2 মাস থেকে 3 মাস আগে আমি হার্ড এন্ড সোল ট্রাই করব। এবং এটা বেশি দিন লেন্দি প্রিপারেশন নিলে কি হবে, হার্ড এন্ড সোল আইএলটিএস এ ভালো করা যায় না। সো আমাকে 2-3 মাস হাতে রেখে আমি হার্ড এন্ড সোল প্রিপারেশন করব। যাদের খুব ব্যস্ততা নাই তারা বাসায় বসে ইন্টারনেটে সহায়তায় করতে পারে, আর যাদের একটু ব্যস্ততা আছে তারা যে কোনো একটা কোচিং এ ভর্তি হবে। এই জন্যই যে আমার ওখানে গেলে আমি কিছু মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছি, বা ওরা যে বিষয়গুলো বলতেছে আমার কিছু প্র্যাকটিস ওখানে করা হচ্ছে। তো যদি প্র্যাকটিস করার সুযোগের জন্য হলেও আমার কাছে মনে হয় কোচিং সেন্টার গুলাতে যে হয়তো 8-10টা মডেল টেস্ট বা কয়েকদিন ক্লাস করা উচিত, করে পরীক্ষাটা দিয়ে একটা স্কোর নেওয়া উচিত। এবং আমি বলবো সবার ক্ষেত্রে 6.5 স্কোর যদি থাকে, বিশ্বের সব জায়গাতেই অ্যাপ্লাই করা যায় মোটামুটি ভালো ইউনিভার্সিটি গুলাতেই। সো সবাই চেষ্টা করবে অ্যাটলিস্ট 6.5 স্কোর থাকার জন্য, এবং কোনো ব্র্যান্ড স্কোরই 6 এর নিচে না। তো সেটা থাকলে সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। তৃতীয়ত যেটা হচ্ছে যে কিভাবে একটা সুন্দর সিভি তৈরি করতে হয় সেটা রেডি রাখতে হবে। স্টুডেন্ট লাইফ থেকে আমি সেকেন্ড ইয়ার থেকে আমার সিভি তৈরি করে রেখেছি, এবং যতদিন গিয়েছে সেটাকে শুধু আপডেট করেছি। তো এখন যারা স্টুডেন্ট আছে তারা নিজেদের কারিকুলাম ভিডিওটা তৈরি করে ফেলবে, যেটা হায়ার এডুকেশনের সময় দিতে হয়। তারপরে হচ্ছে যেটা কিভাবে রিসার্চ প্রপোজাল লিখতে হয় সেটা শেখা, এবং 2-3টা রিসার্চ স্যাম্পল প্রপোজাল লিখে রাখা। স্টেটমেন্ট অফ পারপোজ, আমি কেন ইউনিভার্সিটিতে পড়তে চাই, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ ওই অ্যাজ ইউজুয়াল কথাবার্তা লিখলে হবে না যে বিদেশে পড়ার স্বপ্ন দেখলে আমি যেতে চাই, হ্যাঁ, এইসব না লিখে আমাকে বাস্তবমুখী অনেক কিছু লিখতে হবে। তো সেই বিষয়গুলোকে আমাকে ওই স্টেটমেন্ট অফ পারপোজ এর ভেতরে নিয়ে আসতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার 2 বা 3 জন টিচার লাগবে যে আসলে রিকমেন্ডেশন লেটার দিবে, এবং খুব ভালো রিকমেন্ডেশন লেটার দিবে। এটা খুবই জরুরি, কারণ হায়ার এডুকেশনে এটা কিন্তু সব ফাইলগুলো মার্কিং হয়। তো রিকমেন্ডেশনে অ্যাটলিস্ট 10 থেকে 20 মার্ক থাকে। তো আমার ক্ষেত্রে আমার যে থিসিস সুপারভাইজার এবং আমার যারা টিচার তারা কিন্তু দিয়েছিলেন। তো যে আপনাকে নিয়ে ভালো রিকমেন্ডেশন লেটার লিখতে পারবে, বা যার আন্ডারে আপনি থিসিস বা মনোগ্রাফ করেছেন, বা যার সাথে আপনার যৌথ কাজ আছে, তাকে আপনি এই রিকমেন্ডেশন লেটারের জন্য দিবেন। একই সাথে আপনি যদি কিছু পাবলিকেশন করে রাখতে পারেন সেটাও খুব ভালো। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই, আমার অনেক পাবলিকেশন দরকার হয় না। যারা ফ্রেশার থাকে তাদেরকে কিন্তু হায়ার এডুকেশনে বেশি প্রিফার করে। সো যারা ফ্রেশার আছে তাদের যদি লেখা মানে পাবলিকেশন নাও থাকে, তাহলে তারা যে এক্সিস্টিং রিসার্চে কাজ করছে সেটা সিভিতে উল্লেখ করতে হবে, তাহলেই কিন্তু হবে। আর অবশ্যই একাডেমিক রেজাল্টটা একটা সহায়তা করে, বাট একাডেমিক রেজাল্টটা মেইন না। ওই যে বললাম স্টেটমেন্ট অফ পারপোজ, আইএলটিএস এর স্কোর, ওই বিষয়গুলোকে কিন্তু দেখে। অনেক সময় অনেক কম স্কোর পেয়ে অনেকে মনে করে 3 পয়েন্ট স্কোর নিলে আমি মনে হয় অ্যাপ্লাই করতে পারবো না। এটা ভুল ধারণা। আমি যদি 3 পয়েন্ট স্কোরের নিচেও থাকে আমি হায়ার এডুকেশনে করতে পারবো। বাট যদি আপনার পজিশনটা ভালো থাকে তাহলে আপনি একটা সেফ জোনে থাকলেন, যে না, ওর একাডেমিক অ্যাচিভমেন্টে হয়তো ফুল মার্কসটাই পাচ্ছে, তখন অন্য জিনিসটাকেও তারা ভালোভাবে নিচ্ছে। তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে এই ডকুমেন্টগুলো রেডি করে ওয়েবসাইটে যে প্রক্রিয়াগুলো আছে নিজেই সেভাবে অ্যাপ্লাই করতে লাগবেন, এবং ধৈর্য হারাবেন না। আপনি 5-6টা অ্যাপ্লাই করেন বা 8-10 অনেক অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে 1-2টাতে অ্যাপ্লাই করে নাও লাগতে পারে। যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি হচ্ছে আপনার লাভ থাকবে। তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। 2 বছর আইএলটিএস এর স্কোর থাকে। 2 বছরের মধ্যে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, অ্যাপ্লাই করতে থাকবেন, দেখবেন যে স্কলারশিপ সহ কোনো না কোনো জায়গায় হয়ে যাবে। তবে এটা ঠিক যে মাস্টার্স স্কলারশিপ সারা বিশ্বে একটু কম। সো যদি নর্থ আমেরিকায় যেতে চান তাহলে অবশ্যই মাস্টার্সে অ্যাপ্লাই করতে হবে।
কারণ পিএইচডি করা একটু টাফ হয়ে যায়, বাট যারা এখনো কনফিডেন্ট যে পিএইচডি করতে পারবেন তারা সরাসরি পিএইচডিতে অ্যাপ্লাই করবেন। এবং নর্থ আমেরিকা এবং আমেরিকাতে যারা পিএইচডিতে অফার লেটার পায় তারা কিন্তু সবাই ফুল ফান্ডিং এ, মানে ওদের হচ্ছে যে অফার মানে অ্যাডমিশনটাই একটা হচ্ছে স্কলারশিপ, মানে ওরা কিন্তু ফান্ডিং ছাড়া কাউকে ফরেন স্টুডেন্টদেরকে আনে না। সো ওইখানে অ্যাপ্লাই করলে পিএইচডিতে আপনি চান্স পেলেই মনে করবেন যে ওখানে মানে একটা টিক থাকে ভর্তি পড়ার এই অ্যাপ্লিকেশনের সময় যে আপনি কি স্কলারশিপের জন্য বা ফান্ডিং এর জন্য কনসিডার হতে চান কিনা, ওইটা দিলে তারা আপনাকে করবে। আর পিএইচডির জন্য অবশ্যই আগে থেকে প্রফেসরদেরকে নক দিতে হবে। যে এই নক দেওয়ার সিস্টেমটা কি, যে প্রফেসরের যে ওয়েবসাইট সেখানে তার যে ওয়ার্ডস গুলো আছে বা তার এরিয়া অফ ইন্টারেস্ট সেটার সাথে মিল রেখে আপনি ইমেলে তাকে হচ্ছে নক করবেন। তো এটা সম্পর্কে আমি একটা ইউটিউবের ভিডিও আছে, সেটা অনেকেই দেখেছে, হয়তো সামনে দেখে নেবেন যে কিভাবে প্রফেসরের কাছে ইমেল লিখতে হয় অল্প কথায়, এবং তার কাজের সাথে আপনার কাজের কি মিল আছে সেটাকে ফোকাস করে অল্প কথায় লিখতে হয়। এবং আপনি যে তার আন্ডারে সুপারভিশনে থাকতে আগ্রহী সেটা আপনি জানাবেন। এই জন্য আপনি তার প্রোফাইলটা ভালো করে করবেন, তার কি কাজের সাথে মিল আছে সেটা দেবেন। যেই প্রফেসরের সাথে আপনার মিল নাই কাজের, তাকে একটু কম নক করে যার সাথে মিল আছে বা যে এরিয়া অফ ইন্টারেস্টে আপনি কাজ করতে চাচ্ছেন, হয়তো আপনার এখন কাজ নাই বাট আপনি ওই এরিয়া নিয়ে ইন্টারেস্টেড, তাহলে আপনি সেই প্রফেসরকেই নক করবেন। আর একই ডিপার্টমেন্টে 4-5 জনকে নক করবেন না, কারণ কলিগরা সবাই নিজেদের মধ্যে কথা হয়, তাহলে হয়তো আপনি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন, দেখা গেছে যে হবে। আমি এই প্রক্রিয়াগুলো মেনে চলেছি এবং আমার ক্ষেত্রে আমি সফলতা পেয়েছি। ধন্যবাদ। স্যার, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইলে একজন স্টুডেন্টের কি করা উচিত যদি একটু বলতেন। ধন্যবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশাটাকে আমি আসলে প্রফেশন বলবো না, এটাকে একটা প্যাশন বলবো। কারণ এখানে যারা আসে তারা বেশিরভাগই মানে এটাকে একটা পেশা হিসাবে দেখে না, ফার্স্টে তারা কিন্তু দেখে হচ্ছে যে এর প্রতি তাদের ভালোবাসা থাকে। কারণ মানুষ গড়ার কারিগর হওয়া কিন্তু সব পেশায় সম্ভব না। এখানে একজন শিক্ষকের কাছে হাজার হাজার স্টুডেন্ট মানুষ হয় এবং তারা তাকে যে সম্মানটা দেয় এটা আসলে অন্য জায়গায় পাওয়া যায় না। তো যারা আসলে শিক্ষকতায় পেশায় এসেছে সবারই দেখা গেছে যে একাডেমিক রেজাল্ট অনেক ভালো, তারা অনেকেই হয়তো অন্য পেশায় যেতে পারতো বা ট্রাই করে নাই, বা ট্রাই করলেও সব পেশার সাথে চলে এসেছে। একটা কারণই হচ্ছে যে এই পেশাটাকে তারা ভালোবেসে থাকতে হবে। যদি কেউ মনে করে যে মানে 3 পয়েন্ট আমাদের দেশের প্রেক্ষাপটে 3.5 এর কম হলে অনার্স মাস্টার্সে এখানে জয়েন করা অনেক টাফ হয়ে যায়, সো সেটা রাখতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে রেজাল্টগুলো যদি 1 থেকে 5 এর মধ্যে থাকে সেটা মানে খুবই ভালো তার টিচিং এ পেশার আসার জন্য। তবে যারা 15, 20তম, 30তম হচ্ছে বা 10তম, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটির কিন্তু 15, 20তম যারা আছে তার টিচিং এ আসছে। কিভাবে আসছে, যে তাদের কোয়ালিটি স্টুডেন্ট হয়তো অনেক বেশি এবং তাদের 3.5 পাওয়া স্কোর স্টুডেন্ট অনেক বেশি, তারা তখন অন্য ইউনিভার্সিটিতে বা সেই ইউনিভার্সিটিতে আসতে পারছে। তো কেউ ফার্স্ট সেকেন্ড না হলে টিচার হতে পারবে না, এটা ভুল ধারণা। 3.5 রেখে সে যেটা করতে হবে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে নর্মাল প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই করতে করতে তার কিন্তু সেটা হয়ে যাবে। আবার কেউ হয়তো ফার্স্ট হয় নাই, সে হয়তো অষ্টম, কিন্তু সে কি করবে, সে হচ্ছে যে সে যখন অনার্স মাস্টার শেষ হবে সে তার পাবলিকেশনটা বৃদ্ধি করবে, মানে ভালো জার্নাল, ইম্প্যাক্ট ফ্যাক্টর বা যেগুলো রিপুটেড জার্নাল, সেখানে সে কিছু ভালো মানের জার্নালে পাবলিকেশন করলো, অথবা সে একটা হায়ার এডুকেশনে নিয়ে ডিগ্রি নিয়ে আসলো, তাহলে কি তার এই অ্যাচিভমেন্টটা কিন্তু যে ফার্স্ট সেকেন্ড হলো তার থেকে বেশি ভ্যালু অ্যাড করলো। তখন যখন সে অ্যাপ্লাই করলো তখন কিন্তু তাকে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে নিয়ে আসা হলো। তো যারা টিচিং লাইফে থাকতে চায় তাদেরকে আমি বলবো যে শুধু রেজাল্ট না, রেজাল্টের পাশাপাশি অন্য যে স্কিলগুলো আছে, যেটা বললাম পাবলিকেশন, এবং তারা যদি গবেষণামুখী প্রতিষ্ঠানগুলোতে কাজ করে বা গবেষণা করে, সেই গবেষণাগুলো মানে ভাইভাতে বা হচ্ছে টিচিং নিয়োগের ক্ষেত্রে একটা বড় ভূমিকা লাগে। তাহলে আমাদেরকে সেই বিষয়গুলো, সেই স্কিলগুলোকে কিন্তু রেজাল্টের পাশাপাশি হচ্ছে অর্জন করতে হবে। আর অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে এবং একটু ভোকাল হওয়ার চেষ্টা করতে হবে, সবার সাথে ইন্টারেকশন। কারণ একটা বিভাগের টিচার যারা হয় তাদেরকে কিন্তু যখন নিয়োগ করে কিন্তু তার বিভাগেরও টিচার থাকে, সো তাদের কিন্তু একটা মতামত থাকে যে স্টুডেন্টের আচার ব্যবহার কেমন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সে আসলে কমিউনিকেটিভ নাকি বা সবার সাথে মিশতে পছন্দ করে কিনা, বিভাগে কি পড়াশোনার বাইরে বিভাগকে সে কি কি দিবে, সেই বিষয়গুলো কিন্তু তাদের মাথায় থাকে। সো তখন কিন্তু অনেক সময় ফার্স্টকে বাদ দিয়ে থার্ড, ফোর্থ যার এই ধরনের স্কিল থাকে বা তার কালচারাল অ্যাক্টিভিটিসে সে হয়তো খুব
ডিপার্টমেন্টে পপুলার, আবার রেজাল্টেও ভালো, আবার সে অনেক কিছু অ্যারেঞ্জমেন্টেও ভালো, তাহলে এই স্কিলগুলো তাকে কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। তো এইগুলাই মোটামুটি হচ্ছে যে ভালো, মানে কেউ যদি শিক্ষক হতে চাই সেটা তার এইগুলা গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে একটু সময় দিতে হবে, কারণ সার্কুলার সবসময় আমি যেমন শেষ হওয়ার সাথে সাথে আমি সার্কুলার পেয়েছি, কিন্তু আমার যে সেকেন্ড বয় ছিল আরঙ্গ, সে কিন্তু 4 বছর পরে সার্কুলার পেয়েছে। এটা কিন্তু ব্যুরোক্রেটিক একটা কমপ্লেক্সিটি থাকে যে এর মধ্যে আর কোনো টিচার নাই, কিন্তু সে এই 4 বছরে কিন্তু বসেছিল না, সে হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছে। তারপরে হচ্ছে যে সে এই সময়টাই পাবলিকেশন করেছে, তারপরে সে অন্যান্য প্রতিষ্ঠানেও গবেষণার কাজ করেছে, ইন দা মিন টাইম সে বিসিএসও ভালো করেছে। তার মানে টিচাররা যেন বলতে পারে যে স্টুডেন্টটা শুধু ফার্স্ট হয়েছে বা রেজাল্ট ভালো করেছে এরকম না, সে তার প্রমাণটা বিশ্বের বা বাংলাদেশের অন্যান্য সেক্টরে সে যে একটা ভালো স্টুডেন্ট, অন্যান্য প্রফেশনেও সেটা শো করেছে। সো কেউ ফার্স্ট হয়ে শুধু টিচার হওয়ার লোভে বসে থাকলে হবে না, তাকে তার জীবনটাকে তার যে অন্যান্য জব আসে সেখানেও ফোকাস করতে হবে। এর মধ্যে যখন আবার সার্কুলার হবে তখন এমনি দেখা গেছে সে টপ ক্যান্ডিডেট হয়ে যাবে, কারণ বিভাগে অন্যান্য ভালো স্টুডেন্ট থাকলে তার যে এক্সট্রা স্কিলগুলো হলো সেখানে সে অন্যদেরকে বিট করবে। এইটাই আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি সালাম। সিপিএস 11 স্যার। শুরু থেকেই আমি এবং আমার অনেক বড় ভাই বোন সবাই আপনাকে শুনছি এবং বেশ গল্পটা আমাদের অনেক ভালো লাগলো। তো আমার ফোনের চার্জ একেবারেই শেষ পর্যায়ে। স্যার শুধু বলতে চাই যে গল্পটা বেশ ইন্সপায়ারিং ছিল এবং আমাদের ভবিষ্যতে আশা করছি এরকম উচ্চশিক্ষার জন্য এই ধরনের সুযোগগুলো আমরা নেব এবং শুভকামনা সবসময় আপনার জন্য স্যার, দোয়া রাখবেন। থ্যাংক ইউ মাহবুবা, তোমার কমপ্লিমেন্টের জন্য, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। স্যার, করোনার এই মহামারীর সময়ে একজন স্টুডেন্ট কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারে যদি একটু বলতেন। করোনার এই সিচুয়েশনটা, প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। আমি বিভাগে 4 বছর সাইকোলজি পড়িয়েছি, তো সেই প্রেক্ষাপটে আমি যদি বলি যে এই সময়টা কিন্তু লকডাউনে থাকার ফলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারছি না। তো আমরা যখনই মানুষের সাথে যে সোশ্যাল ইন্টারেকশন সেটা যখন আমাদের থাকবে না, তখন কিন্তু আমরা মানে আমাদের মনোজগতে একটা বড় আঘাত পড়ে, কারণ আমাদের চিত্ত বিনোদন কিন্তু আমাদের মানে বেসিক রাইটের একটা মানে অন্যান্য দেশে যেটা আছে সেটা থাকে, আমাদের দেশেও আছে। তো সেই বিষয়টা যদি না থাকে তাহলে কিন্তু আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তো এই সময় স্টুডেন্টদেরকে বলবো যে আবার এদিকে আমার ইউনিভার্সিটি বন্ধ হয়ে আছে, সবার বন্ধুদের সাথে দেখা করাও সম্ভব হচ্ছে না, সেশন জ্যামের একটা সংখ্যায় পড়ে গেছে, আবার বাসায় অনেক ধরনের সমস্যায় ফ্যামিলি মেম্বারদের নিয়ে পড়তে পারে, কারণ হচ্ছে অনেকেরই আমরা পাবলিক ইউনিভার্সিটির যারা আছে সবাই লোয়ার ক্লাস অথবা মিডল ক্লাসের স্টুডেন্টরা এখানে আছে। তো এই সময়টা আমি বলবো যে ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এই সিচুয়েশনটা শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বে। এবং প্যান্ডেমিক মানে কি বিশেষ সিচুয়েশন, তার মানে আমাদের সেই বিশেষ সিচুয়েশনটার গুরুত্ব ধাপন করতে হবে এবং এই সময় আমাদের যেটা করতে হবে নিজেদেরকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। কিভাবে শক্ত থাকতে পারি, যে আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদের বন্ধু বান্ধবের সাথে খোঁজ খবর রাখতে পারি, আমাদের যারা পরিচিত আছে তাদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতে পারি এবং আমার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো এখন দেখা গেছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের স্টুডেন্টদের কিন্তু অনেক ধরনের প্রতিভা আছে, সেগুলা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যে আমি ইন্ডাস্ট্রিতে সুপ্ত প্রতিভা নামে একটা গ্রুপ আছে, আমি সেখানে জয়েন করে খুবই মানে অ্যামেজড হয়ে গেছি যে ওখানে স্টুডেন্টরা আমি যাদেরকে এক্সপেক্টও করি নাই তাদের এত গুণ আছে। দেখছি কেউ খুব ভালো ছবি আঁকতেছে, আবার কেউ সুন্দর গান গাচ্ছে, কেউ সুন্দর সুন্দর খাবার রান্না করে সেই স্কিলটা দেখাচ্ছে, কেউ কম্পিউটারে আর্ট করতেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলা করার মাধ্যমে চিত্ত বিনোদন যেমন থাকা যাবে, আর এই সময়টা যেহেতু পাওয়া গেছে নিজের যে হিডেন স্কিল গুলো আছে সেগুলাও কিন্তু দেখানো যায়। তো আমি যেটা করেছি স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার জন্য, আমি নিজেও সব গ্রুপে থাকি, আমার যেহেতু পেইন্টিং এ অভ্যাস আছে, তো আমি নিজেও আর্ট করে বিভিন্ন সময় গ্রুপে আপলোড দিচ্ছি। স্টুডেন্টদের সাথে নিয়মিত বিভিন্ন ফেসবুকে ইনবক্সে গ্রুপ করে তাদের সাথে কথা বলি যেন ওরা সবসময় চাঙ্গা থাকে, এবং অনলাইন ক্লাস যেগুলো আছে সেগুলো আমি সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করতেছি আমার স্টুডেন্টের সাথে, কারণ এখানে শুধু অনলাইন ক্লাসটাই প্রাইমারি না, আমি যখন ক্লাসে ওদের সাথে কথা বলি ওরাও কিন্তু একটু রিল্যাক্সড হয়, বা ওদের সাথে কথা বলার ফলে ওরাও কিন্তু একটু তাদের আত্মবিশ্বাসটা ফিরে পায়, যে অনেকদিন পরে আমরা ক্লাসের সবাই মিলে কথা বলতে পারতেছি, বা ফেসবুকে লাইক কমেন্টস এগুলোর মাধ্যমে তারা সঙ্গে থাকতেছে, এবং যারা লেখালেখি করতেছে তাদের সেই স্কিলগুলোও কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো আমি বলবো যে এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নেই, সারা বিশ্বে হাজার হাজার লোক মারা গেছে, তো
সেই বিষয়টা অনুধাবন করে আমাদেরকে আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে এবং আমরা যতটা পারি মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, ফ্যামিলিদেরকে সময় দিতে হবে। কারণ এই দীর্ঘ সময় আমরা বাসায় আসি, এটাও কিন্তু একটা ব্লেসিং, কারণ আমরা কিন্তু অনেকেই বাসায় থাকার সুযোগ পাই না। সো ফ্যামিলি মেম্বারদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসগুলো আমরা বৃদ্ধি করব। কোনো মতে একা থাকা যাবে না, এবং যত বেশি বন্ধু বান্ধব এবং যত বেশি স্কিল আছে সেই বিষয়গুলো যেন আমরা নিজেদেরকে শো করতে পারি। ধন্যবাদ।